কি রে সোম, এতক্ষণে বাড়ি ফিরলি? এই তোর ফেরার সময়? স্কুল যাবি বলে সেই 7 সকালে বের হলি, আর এখন রাত করে বাড়ি ফিরছিস। কি করলি এতক্ষণ শুনি? বলি, সংসারের কাজকর্ম কি কিচ্ছু নেই নাকি? ইচ্ছে মতন চললেই হবে? এই বলে সৌম্যর মা সৌম্যর দিকে রক্তচক্ষে তাকিয়ে থাকলো, যেন মনে হচ্ছে তাকে এক্ষুনি গিলে খাবে। সৌম্যর মা তার সৎ মা নয়, আপন মাই বটে, তবে তার স্বভাব আর আচরণে সৌম্যর মাঝে মাঝে সংকোচে পড়ে যায় তার আপন মা কি করে এমন হয়। বলছি একটা ছেলের গল্প কথা, একটা ছেলে আকাশ ছোঁয়ার কথা, যার পাশে একটা ছায়ারও সঙ্গ নেই, যে ভীষণ ভিড়ে থেকেও ভীষণ রকম একা। সৌম্য স্কুলে পড়ার সাথে পাড়ার একটা ক্লাবে যায়, ফুটবল ক্লাব। ছোটবেলা থেকে তার স্বপ্ন সে একদিন ঠিক এইভাবে ফুটবল ড্রিবলিং করবে, ঠিক একদিন গোল দিয়ে ম্যাচ জিতাবে, লোকেরা তাকে টিভিতে দেখবে, শত শত মানুষ তার অটোগ্রাফ নেবে। তবে সৌম্যর এই ইচ্ছে মনে মনেই থেকে যায়, কারণ গরিব পরিবার তার। বাবা ঠেলা চালায়, কোনো রকমে টেনে টুনে সংসার চলে। বাবা মা চায় সৌম্য এসব স্কুল টিস্কুল ছেড়ে বরং কিছু কাজ বাজ করুক, পরে কি আর হবে, এটাই তাদের ধারণা। কিন্তু সৌম্য শুধু পড়া নয়, লুকিয়ে ক্লাবেও যায়, আর না পড়লে টিভিতে এইভাবে ইংলিশে সাক্ষাৎকার কিভাবে দেবে? হ্যাঁ, কথা বলতে হবেই ভাষ্যকরের সাথে ইংলিশে নাকি, তখন না বলতে পারলে কেমন লজ্জা পাবে, এসব ভাবে আর সৌম্যর চোখ চকচক করে ওঠে, মুখে অজাতে একটা হাসি ফোটে। সৌম্যর মা সেদিক চেয়ে আবার চেঁচায়, বলিও নবাবের পুত্তুর, কথা কি কানে যাচ্ছে না নাকি? মায়ের চেঁচানিতে এইবার সৌমের ঘোর ভাঙল, আতকে উঠে বলল, ও মা, এত চেঁচাচ্ছ কেন বলি? আমার কি কাজ বাস কিছু নেই নাকি? আর আমি কি মেয়ে যে সারাদিন জোর করে চারুর মতো আমি ঘরে বেঁধে রাখবে? শোনো, ওসব হচ্ছে না। তুমি যতই আমার সাথে ঘানো ঘানো করো না কেন, আমি টলছি না। এবার সৌম্যর মা চোখ কপালে উঠিয়ে হাউমাউ করে কেঁদে দিয়ে বলল, হো বাবা গো, এ কি ছেলে পয়দা করলাম গো! এ যে আমার মুখে মুখে তর্ক করে, সারাদিন বন বাদারে ঘুরে ঘুরে রাত করে বাড়ি ফেরে, আর এখন আবার উঁচু গলার কথা বলে। সৌম্য মায়ের এমন চেঁচানি শুনে ভেতর রুম থেকে, ঠিক ভেতর রুম নয়, ঝুপড়ি ঘর বলা যায়, দুটো ছোট ছোট ঝুপড়ি ঘর, যার একটাই এক কোণে সৌম্য শোয় আর আরেক কোণে ছোট বোন, অন্য ঘরটায় বাবা মা দুজন শোয়। সৌম্যর বাবা আর ছোট বোন চারু তড়িঘড়ি করে বেরিয়ে এলো, অনেকটা চমকে বলল, এই রাত বিরাতে এমন চেঁচামেচি জুড়ে দিচ্ছ কেন শুনি? সারাদিন কাজ করে এসে তোমাদের জ্বালায় একটু শান্তিতে ঘুমাতেও পারবো না নাকি? ওই হলো, কেবল ঘুম আর ঘুম, খাওয়া তোমার মুখে। এই ছেলে যে কাজ বাজ করে না, তার কি হবে? কতদিন এমনি চলবে? কি করব? আমি তো বলছি ওরে, এখন না করলে কি অত বড় ছেলেকে ধরে পিটাবো? ওর যেমনি ইচ্ছে মন চায় চলুক, আমি কিছু বলবো না। বলেই বা কি হবে? তুমিও শুধু শুধু চেঁচামেচি করো না, চুপ থাকো। ভালো লাগে না অশান্তি। ওর নিজের জীবন ও নিজে পারলে গুছিয়ে নেবে। এই বলে সৌম্যর বাবা ভেতরে চলে গেল। সৌম্যর মাও সেখান থেকে গজগজ করতে করতে চলে গেল। সৌম্য স্কুল ব্যাগটা কাঁধ থেকে নামিয়ে চৌকিতে রাখলো। চারু শুয়ে পড়েছে আবার। সৌম্য সেদিকে তাকিয়ে রইল, চারুকে কি জাগাবে? খুব খিদে পেয়েছে তার, কিন্তু এখন মাকে বলা যাবে না, বললেই আবারও রেগে গজগজ করে উঠবে। কিন্তু তাহলে এখন কি করা যায়? খিদের জ্বালায় তো থাকাও যাচ্ছে না। সেই সকালে একটা রুটি খেয়ে বেরিয়েছিল। এসব ভেবে ভেবে গুটি গুটি পায়ে চারুর দিকে এগোলো। চারুকে একটা ঠেলা দিয়ে বলল, চারু, এ চারু, ওঠ। চারু চোখ কষলে বলল, কি রে ভাইয়া, যাবাস কেন? চারু, কিছু আছে খেতে দে তো আমায়, খুব খিদে পেয়েছে। সেই সকালে যে রুটি খেলাম, এখনো কিছু খায়নি। খিদে পেটটা কেমন করছে রে। চারু হতাশ হয়ে বলল, না ভাইয়া, আজ মা ওই একবেলারই রান্না করতে পেরেছে, রাতে কিছু ছিল না রান্না করার, কি দেবো বল? সৌম্য আর কথা না বাড়িয়ে উঠে দাঁড়ালো। কি করবে আর, গরিব বাবা যেতটুকু চালায় ওইটুকুই ঢের। সে নিজেও কিছু করে না, তারপর সে ছেলেপুলেরা রোজ দেয়, টাকা কামায়, সে দিয়ে সংসারও চলে, নিজের খরচাও চালায়। কিন্তু সৌম্য ওসব করতে গেলে তার ফুটবলার হওয়ার এবং লেখাপড়া দুটো স্বপ্নেরই কোনোটাই পূরণ হবে না। কিন্তু তাকে তো আগেও দুটো পূরণ করতে হবে,
তাই সে খিদে পেটেও আফসোস না করে চোখে ফুটবলার হওয়ার স্বপ্ন নিয়ে ঘুমিয়ে পড়ে। ঘুমের মাঝে সমু স্বপ্ন দেখে লোকেরা তার চারপাশ থেকে ঘিরে ধরেছে, তার কাছে আসার জন্য সবাই পাগলের মতো করছে। সিকিউরিটি গার্ডরাও কাউকে আটকে রাখতেও পারছে না। লোকেরা কেবল বলছে, সৌম্য একটা অটোগ্রাফ দিন প্লিজ, একটা ছবি তুলুন আমার সাথে। সৌম্য যেন এত মানুষের ভিড়ে কাকে ছেড়ে কাকে অটোগ্রাফ দেবে ভেবে পাচ্ছে না। তবে সে কাউকে নিরাশ করতে চায় না, সে সবাইকে সমান চোখে দেখে। বড় ফুটবলার আর বড়লোক হয়েছে বলে সে কি ভুলে যাবে সেও একদিন গরিব ছিল, সেও কত কষ্ট পেত? না, সে এমন নয়। সৌম্য তাই সময় নিয়ে সবার সাথে কথা বলছে, অটোগ্রাফ দিচ্ছে, ছবি তুলছে। চারদিকে সবাই কেবল সৌম্য সৌম্য বলে চেঁচাচ্ছে। এ যেন মহাখুশির আয়োজন নেমেছে। হঠাৎ সৌম্যর গা ভেজা ভেজা লাগে, চোখ কষলে গায়ে হাত দিয়ে দেখে গাটা ভেজা। পাশ থেকে সৌম্যর মা চেঁচিয়ে বলে, সকাল হয়েছে যে কখন, এখনো ঘুমাস? ওঠ। সৌম্য বুঝতে পারে তার মা তার গায়ে পানি ঢেলে দিয়েছে। সৌম্যর কষ্ট হয় না, সৌম্য জানে সৌম্যর মা এমনই। আজ নয়, অনেক আগে থেকেই তিনি সৌম্যর সাথে এরকম রাগারাগি করেন। দেরি হলে গায়ে পানি ঢেলে দেন। কখনো কখনো সৌম্য কাজ করে না বলে তাকে খাবারও দিতে চান না। সৌম্য সবই বোঝে, তবুও সে তার মায়ের মুখে মুখে প্রতিবাদ করে না তেমন একটা। কারণ তার একটাই আশা, সে যেদিন বড় হবে সেদিন মাকে দেখিয়ে দেবে আর বলবে, এখনো কি তোমার আফসোস হয় আমি তোমার ছেলে বলে? সেদিন সৌম্য দেখবে তার মা কি করে। সৌম্য হুড়মুড় করে ঘুম থেকে উঠে বসে, কিছু একটা হেসে বলে, ও মা, আমার তো দেরি হয়ে গেল, স্কুলে ক্লাস বসে গেছে, আর স্যার আমায় পিটাবে শিওর। স্কুলে না, কাজে যা। সই স্কুলে না, তুই কাজে যা তোর বাবার সাথে। তোর বাবা তোকে কি কাজে লাগায় দেখ। এভাবে সংসার চলবে না, আমার আর ভালো লাগে না। কবে যে সংসারের হাল ধরবি? সৌম্য উঠে বসে মাকে বলল, মা, আমি কি এমন বড় হয়ে গেলাম যে তোমার সংসারের হাল ধরবো? আমাকে দেখলেই তোমার মুখে আর কোনো কথা আসে না, তাই না? দেখো, এবার বাড়ি ছেড়ে চলে যাব, তখন দেখবো কাকে বকো তুমি। সৌম্যর মা ঝাড়ি দিয়ে উঠে বলল, ওই ভয় আমাকে দেখাস না। তুই তুই চলে গেলে কি আমি কেঁদে বুক ভাসাবো? হ্যাঁ, সে ঘুরে বাড়ি, ওইসব কিছু হচ্ছে না, বুঝলি? সৌম্য আর কথা না বাড়িয়ে উঠে মুখ ধুতে গেল। এসে দেখে প্লেটে দুটো রুটি আর একটুখানি ভাজি রাখা। যেটুকু খেয়ে স্কুল ব্যাগটা কাঁধে নিল। চৌকির নিচে লুকিয়ে রাখা ব্যাগটা থেকে কিছু জিনিস বের করলো, সেগুলো ব্যাগে ভরে আবার কাঁধে নিল ব্যাগটা। তারপর বেরিয়ে পড়লো। স্কুলে সৌম্যর তেমন বন্ধু নেই, সৌম্যর বেশিরভাগ সময় একাই কাটে। মাঝে মাঝে মোটা করে ছেলেটা সুমন আর চশমা পরা মেয়েটা যার নাম তিথি, তারা দুজন আসে সৌম্যর কাছে, বসে কথা বলে, সময় কাটে। তাদের সাথে কথা বলতে সৌম্যর ভালোই লাগে। তিথি এবং সুমন সবসময় সৌম্যকে উৎসাহ দেয় এটা সেটার ব্যাপারে। যদিও সৌম্য কখনোই তার কষ্টের কথা তাদের জানায়নি, শুধু তাদের নয়, কাউকেই জানায় না। সৌম্যর ধারণা, মানুষকে কষ্টের কথা বলতে হয় না, এতে করে নিজেদের দুর্বলতা চরম আকারে প্রকাশ পায়, যার সুযোগ হুট করে সেই মানুষেরও আবার নেয়। তাই সৌম্য একার দুঃখ একাই রাখে। কিন্তু সুমন এবং তিথিকে কিছু না বলেও তারা সৌম্যের চলাফেরা এবং উদাসীপনা দেখে ঠিকই বুঝে নেয় কবে সৌম্যের মন ভালো নেই আর কবে মন ভালো থাকে। সৌম্য টিফিনের ফাঁকে এক গাছের নিচে এসে বসে। এই সময়টা সৌম্য এখানেই থাকে, কারণ টিফিন পিরিয়ডে কেউ বাড়ি থেকে নিয়ে আসা খাবার নয়তো টাকা দিয়ে কিনে টিফিন খায়। তবে সৌম্যর কপালে কোনোটাই জোটে না, তাই এখানে সবার আড়ালে বসে থাকাটাই শ্রেয় মনে হয় সৌম্যর কাছে। তিথি এবং সুমন এদিকেই আসছে। তিথির হাতে একটা কিছু বক্স। তিথি এগিয়ে এসে গাছের নিচে বসে পড়ল, সাথে সুমনও বসলো। সৌম্য চমকে উঠে বলল, কিরে তোরা এখানে, কিছু বলবেই? তিথি টিফিন বক্সটা খুলতে খুলতে বলে, সৌম্য, তুই প্রতিদিন খিদে পেটে এখানে বসে থাকিস, রোজই দেখি। আচ্ছা, তোর খিদে লাগে না রে? কিভাবে ভোকা পেটে থাকিস? আমি যে সহ্য করতে পারি না একবেলা খাবার না পেলে। সুমন সৌম্যর মুখের দিকে তাকিয়ে থাকে, যেন সেও একইভাবে জানতে চায় প্রশ্নের উত্তরটা। সৌম্য মাথাটা নিচু করে, ও চোখের জল টপ টপ করছে। ও কি করে বোঝাবে খিদে যে ওরও ভীষণ পায়, কিন্তু ওর তো খাবার জোটে না। এক একটা সময় ওর মনে হয় ওর কলিজাটা খামচে ধরে খিদাই কেউ। মনে হয় এই এক টুকরো পিজার ভাগ
কিংবা টিফিন ব্যাটিটার 1 চামচ খিচুড়ি, নয়তো কেবল 1 নলা ভাতের দলা ও যদি ওর মুখে যেত। ওর মাঝে মাঝে চিৎকার করে কাঁদতে ইচ্ছে করে খিদায়, কিন্তু সৌম্য ভেতর থেকে যতটা নরম, বাইরে থেকে ততটাই শক্ত। সে মাথা উঁচিয়ে বলে, খায় না আবার? খেতে কার না পায় বোকা? একটু একটু পায়, তবে আমার খেতে অত ভালো লাগে না। তার চেয়ে এখানে নীরব মনে বসে থাকতেই বেশি ভালো লাগে। সুমন রেগে এবং তিথি একে অপরের মুখ চাওয়াচাই করে। তারা বুঝতে পারে সৌম্য বলতে চায় না সব তাদের। তারাও আর জোর করে না। তিথির টিফিন বক্সটা খুলে সৌম্যর দিকে এগিয়ে বলে, নে, আমার মা খিচুড়ি রান্না করেছে, খেয়ে বল কেমন। সৌম্যর চোখগুলো চকচক করে। তার ইচ্ছে হচ্ছে বাটিটা খাবলে নিয়ে খেতে থাকে। কতদিন পেট পড়ে ভালো কিছু খায় না, কিন্তু নিজেকে ততটা সংযত রেখে সৌম্য বলে। না রে, খিদে নেই। সুমন একটা ধমক দিয়ে বলে, খেতে বলেছি, খা বেটা। এখানে ঝিম ধরে বসে থাকিস না, ক্লাবে যেতে হবে এখন। আজ প্র্যাকটিসের সময় গলত করলে কিন্তু দিবে ধরে একদম। ক্লাবে নতুন কয়েকটা ছেলে এসেছে, তারা বেশি বিরক্ত করে বাকিদের। ওদের সাথেও তো লড়তে হবে, খেয়ে শক্তি বাড়া। সুমনের কথা শুনে তিথি হেসে দিলেও সৌম্য চিন্তায় পড়ে যায়। ক্লাবে আবার কে এলো নতুন? গ্যাঞ্জাম করবে না তো? সৌম্যর এসব ভালো লাগে না। তার একটাই লক্ষ্য, কিভাবে ভালো খেলা যায়। সৌম্য খিচুড়ির বাটি থেকে চামচ পড়ে খিচুড়ি মুখে দেয় আর বলে, দাঁড়া, খেয়ে নেই, এখনই যাব। সৌম্য তাড়াহুড়ো করে একটানে সবগুলো খিচুড়ি খেয়ে শেষ করে ফেলে। তিথি এবং সুমন সেদিকে তাকিয়ে থাকে। তারা বুঝতে পারে সৌম্য ঠিক কতটা ক্ষুধা পেটে রোজ থাকে। কি করে পারে ছেলেটা? না, ধৈর্য আছে মাশাআল্লাহ। তিথি উঠতে উঠতে বলে, চল সৌম্য, হলো তোর? সৌম্য তৃপ্তির ঢেকুর তুলে বলল। হ্যাঁ হয়েছে, চল। তিথি, সুমন এবং সৌম্য সেখান থেকে উঠে সোজা ক্লাবের দিকে যায়। ক্লাবে তাদের সাথে স্পোর্টস টিচার এর সাথে দেখা হয়। স্পোর্টস টিচার সৌম্যকে দেখে একটু মুচকি হাসে, তারপর বলে, তুমি এলে? সৌম্য বুঝতে পারছে তার টিচার তাকে তুচ্ছ করছে, তবুও সে হাসি দিয়ে বলল, হ্যাঁ এলাম। আর শুধু আজ নয়, আমি প্রতিদিনই আসবো। ফুটবল খেলাটা আমার স্বপ্ন স্যার। এটার জন্য তো আমি সব সহ্য করতে পারবো, আপনার তিরস্কারও। আর হ্যাঁ, আপনি যে আমায় আজ তিরস্কার করছেন, একদিনই আপনি আমায় নিয়ে গর্ব করবেন। স্পোর্টস টিচার আবারও হেসে দিলেন, তারপর হাসি থামিয়ে বললেন, তুমি ফুটবলটা ভালো করে কিক অফই করতে শিখলে না এখনো। যে ছেলে একটা কিক অফই করতে পারে না ঠিক মতো, সে বিশ্বসেরা ফুটবলার হবে একদিন, আর তাকে নিয়ে আমি গর্ব করব। টিচার হেসেই চলেছেন। সুমন ও তিথি সেদিকে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছে। বাকিরা চেয়ে দেখছে। সৌম্যর মুখটা কঠিন হয়ে এলো, রাগে তার শরীরটা গিজগিজ করছে। তার ইচ্ছে হচ্ছে টিচারের টাকলা মাথাটা বরাবর এখনই দাম করে একটা কিল বসায়। কিন্তু সৌম্য সহজে রেগে এবং হেরে যাওয়ার ছেলে নয়। সে জানে রেগে গেলে হেরে যেতে হয়। এখন কোনো অপ্রস্তুত কাণ্ড ঘটালে তাকে হয়তো ক্লাব থেকে বের করে দেওয়া হবে। তাই সে নিজেকে বেশ শক্তভাবে সংযত রাখে। তারপর কিছুটা কঠিন গলায় তার টিচারকে বলে, করবেন, নিশ্চয় করবেন। আর কি কপ পারি না, ফিরে যাব। এত চিন্তা করবেন না আমাকে নিয়ে। এই বলে সৌম্য মাঠের দিকে এগিয়ে যায়, যেখানে সব ছেলেমেয়েরা প্র্যাকটিস করছিল। স্পোর্টস টিচার তার দিকে এক নজরে তাকিয়ে থাকে। তিনি ছেলেটার সাহস দেখে অবাক হয়ে যান। ছেলেটার ভিতর কিছু তো একটা নিশ্চয়ই আছে, কোনো ট্যালেন্ট। সৌম্যর মাঠের দিকে এগিয়ে তার ব্যাগটা রাখলো পাশে। তিথি আর সুমন বসলো। ব্যাগটা নামিয়ে সৌম্য জার্সি শর্টস মোজাটা পরে নিল। তারপর সিনগার্ডটা পরে জুতার ফিতা বাঁধতে বাঁধতে সুমনকে বলল, রে মোটু, আর করে আসিস কেন? তুই নামবি না মাঠে? সুমন ভ্যাবাচাকা খেয়ে বলল, ও হ্যাঁ, নামবো তো, দাঁড়া রেডি হয়ে নেই। সৌম্যর দেখা দেখি সুমনও সবকিছু পরে রেডি হয়ে মাঠে নামলো। মাঠে সব ছেলেরা প্র্যাকটিস করছিল। সৌম্য খেয়াল করলো মাঠে নতুন কয়েকটা মুখ দেখা যাচ্ছে। তারাও এক পাশে প্র্যাকটিস করছে। এরা কারা? এরাই কি তবে নতুন ছেলেগুলো যাদের কথা সুমন বলেছিল? ছেলেগুলোকে দেখতেই কেমন বকাটে বকাটে লাগে। লাগুক গিয়ে, তাতে সৌম্যর কি? সৌম্যর দরকার প্র্যাকটিস। সে প্র্যাকটিস করবে। সে তো আর ওই ছেলেদের সাথে লাগতে যাবে না। তার এত সময়ও নেই। এমন সময় সৌম্য খেয়াল করলো ছেলেগুলো নিজেদের ভেতর কিছু বলা বলি করছে এবং তারা তিথির দিকে তাকিয়ে কিছু বলছে। সৌম্য বেশ বুঝতে পারলো তারা তিথিকে টিস করছে। সে এড়াতে চাইলো বিষয়টা। সুমন হঠাৎ সৌম্যকে ধাক্কা দিয়ে বলল, কিরে সৌম্য, তুই শুনতে পাচ্ছিস?
ছেলেগুলো তিথিকে নিয়ে কিছু একটা বলছে আর মজা করছে। চল ধরে উদুম কেলান কেলাই, আমার সহ্য হচ্ছে না। সৌম্য বাধা দিয়ে বলল, না থাক, লাগার দরকার নেই। এরা ভালো ছেলে নয়, অযথা এদের সাথে রেগে লাভ নেই। সৌম্যর কথা শুনে সুমন আরো বেশি চটে যায়। রেগেই বলে, তুই থাক, আমি যাচ্ছি। তিথি এবার সুমনের হাত ধরে টান মেরে বলল, বাদ দে না সুমন, ও হচ্ছে কুকুর। কুকুররা ঘেউ ঘেউ করবেই, তাদের সাথে লাগতে নেই। তারা কামড়ালে আমরাও কামড়াবো নাকি? বাদ দে তো, চল প্র্যাকটিস কর এবার। খুব সম্ভবত তিথির কথাগুলো ছেলের কয়টার কানে গিয়েছে। তাদের মধ্যে রেগে একটা ছেলে এদিকেই আসছে। ছেলেটা এসেই আচমকা তিথির হাতটা চেপে ধরে বলল, এই মেয়ে, খুব দেমাক তোর না? আমাদের কুকুর বললি তুই? সাহস তো বেশ। চিনিস আমি কে? আয় তোকে কুকুরে কামড় দেখাই। তিথির চোখ ভয়ে বড় হয়ে যায়। তিথি ভাবেনি ছেলেগুলো এতটা পেয়াদব। সুমন রাগে গজগজ করছে, পারলে এক্ষুনি ধরে পেটায়। মাঠের সব ছেলে মেয়ে এদিকে তাকিয়ে আছে, মনে হচ্ছে তারা সার্কাস দেখছে। এবার সৌম্য সামনে এগোলো, তারপর ছেলেটিকে উদ্দেশ্য করে বলল, দেখুন ভাই, আপনারাও খেলা শিখতেছেন, আমরাও এসেছি। আমরা যেহেতু এক ক্লাবের, তাহলে ভবিষ্যতে একসাথেই খেলবো নিশ্চয়। আমার ভাই ভাই আমরা, তাই অযথা নিজেদের মধ্যে ঝামেলা করে লাভ নেই। আর ও একটা মেয়ে, একটা মেয়েকে টিজ করার মধ্যে কোনো মহত্ব নেই ভাই, বরং এটা কারো কাপুরুষের মতন কাজ হয়ে যায়। আপনারা নিজেদের খেলা খেলুন ভাইয়া। এই বলে সৌম্য ফুটবলটা হাতে নেয়। ড্রাবলিং করার জন্য যেই মাটিতে রেখে ড্রাবলিং করতে যাবে, অমনি ছেলেটা ফুটবলটায় খুব জোরে একটা লাথি দেয়। তারপর চেঁচিয়ে উঠে বলে, কি হাসার মতো কথা বললি? ভবিষ্যতে তুই আর আমি একসাথে এক টিম হয়ে খেলবো। যতদূর জানি তোকে তো আমাদের ক্লাবের স্পোর্ট টিচারও পছন্দ করে না, আর তুই কিনা বলিস ভবিষ্যতে আমি আর তুই এক টিম হয়ে খেলবো। সৌম্য বুঝতে পারে ছেলেটি তাকে ব্যঙ্গ করেছে। সৌম্য তাতে রাগে না, বরং কঠিন কণ্ঠে বলে, হ্যাঁ, অ্যাক্টিভ হয়ে খেলবো। ছেলেটা হাসতে হাসতে বলে, আমাদের বই গেছে তোর সাথে খেলতে, আর তুই কাপুরুষ বললি কাকে? তুই চিনিস আমি কি? আমার বাবা তোর মতো ছেলেকে কাজের লোকও রাখবে না, আর তুই আমার সাথে পাঙ্গা নিস। তোর এই ফ্রেন্ড মানে এই মেয়েটার কোনো দাম আছে আমার কাছে? টাকা ছিটালে এরকম মেয়ে হাজারটা আমার কাছে আসবে। সুমন আর সহ্য করতে পারে না, ছেলেটাকে তেড়ে যায় মারতে। মাঝে সৌম্য বাধা দেয়। সৌম্যরও রাগে পুরো শরীরটা রিরি করছে, কিন্তু তার এতটুকু বোধ আছে কতদিন পর বাছাই হবে তাদের ক্লাবে। এখন কোনো গ্যাঞ্জাম করলে তার ফল ভালো হবে না। তাই সে কোনো মতে রাগটা হজম করে সুমনকে থামিয়ে বলল, চল সুমন, আমরা আমাদের কাজ করি, ওদের সাথে আর কথা বাড়িস না। সুমন জিদ করে বলে, কিন্তু ছেলেগুলো কি বাজে বিহেভ করলো দেখলি? আর তিথিকে কি নোংরা নোংরা কথা বললো, আমি নিতে পারছি না সব। সৌম্য আস্তে করে সুমনের পিঠ চাপড়ে বলল, জীবনে বড় কিছু হতে গেলে ছোট অনেক কিছুর কার সাথেই কম্প্রোমাইজ করতে হয়। বাদ দে, অন্য কোনো দিন এমন করলে আর ছাড়া পাবে না। আজ প্রথমবার, ভুল হিসেবে ভুলে যা। সুমন আর কথা বাড়ল না। তারা দুজন বাকি ছেলেদের সাথে একসাথে প্র্যাকটিস করা শুরু করলো। একপাশে তিথি চুপচাপ বসে আছে। তার সত্যি খুব মন খারাপ হচ্ছে। এমন করে কেউ তাকে বাজে কথা বলেনি কখনো। তার ইচ্ছে হচ্ছে এখান থেকে ছুটে পালায়, কিন্তু সে সৌম্যকে ভীষণ পছন্দ করে একজন ভালো বন্ধু হিসেবে। তাই সৌম্যর জন্য তাকে এখানে থাকতে হবে। ওদিকে সেই ছেলেগুলো বারবার তিথি, সুমন আর সৌম্যকে আর চোখে দেখছে। সৌম্যও ব্যাপারটা বুঝতে পারছে, তবে সে এড়িয়ে যাওয়ার ভান করে নিজের মতো প্র্যাকটিস করতে লাগলো। দুপুর গড়িয়ে বিকেল হলো। তাদের আজকের প্র্যাকটিস শেষ। সৌম্য তার পোশাক খুলে ব্যাগে ভরে নিল। তারপর তিথি আর সুমনের উদ্দেশ্যে বলল, চল বেরোই। আর শোন তিথি, মন খারাপ করিস না। আমি জানি তোর মন খারাপ, আমি চাইলেই ওদের ধরে মারতে পারতাম, কিন্তু ইচ্ছে করে এড়িয়ে গেছি। তুই জানিস সামনে বাছাই, আমার জন্য এখন কতটা গুরুত্বপূর্ণ ক্লাবটা। ছেড়ে দিলে আমার স্বপ্নটাই শেষ। না রে, তোর খুশি দেখলে মন ভালো হয়ে যায় আমাদের। সুমন কিছু বলে না। এই দুইটা মানুষের সাথে তার সখ্যতা বেশি দিনের নয়, তবুও তারা কতটা আপন, অথচ তার আপন মানুষগুলোই তার পাশে দাঁড়ায় না। কখনো কখনো রক্তের সম্পর্কের চেয়েও বন্ধুত্বের সম্পর্ক বড় হয়ে যায়। তা বুঝে সৌম্য। সুমন আর তিথি নিজেদের বাড়ি চলে যায়। সৌম্যর আজ খিদেটা কমই, তবে খিদে কিন্তু আছে। বাড়ি গিয়ে ব্যাগটা রাখলো, উকি দিয়ে দেখলো মা চুলার পাড়ে। সৌম্য ভাবলো এই সময় মা চুলার পাড়ে কেন।
চারুকে দেখলো ঘরে ঢুকতে, হাতে একটা ডালা। সৌম্য মাথা উঁচিয়ে জিজ্ঞেস করলো, কে রে চারু, মা এই বিকেলবেলা রান্নাঘরে কি করছে রে? আর তোর হাতে ওটা কি দেখি তো? চারু ডালাটার নিচে রেখে বলল, মা পিঠে বানাচ্ছে। ও পাড়ার মিতা কাকি কটা চাল আর গুঁড়ো দিয়েছিল, তাই দিয়ে বানাচ্ছে। খাবি? পিঠের কথা শুনে সৌম্যর চোখ চকচক করে উঠল। কতদিন হয়েছে পিঠে খায়নি। চারুর ডালা থেকে দুটো পিঠে নিয়ে মুখে পুরে বলল, আহা কি স্বাদ, মুখ দিলেই গলে যায়। আহা কি মজা রে চারু, আর দুটো দে দেখি। এমন সময় কোথা থেকে সৌম্যর মা এগিয়ে এলো, থাবা দিয়ে সৌম্যের হাত থেকে পিঠে দুটি কেড়ে নিয়ে বলল, ওরে আমার নবাব পুত্র রে, আহা খুব মজা তাই না পিঠা খেতে? দে পিঠা দে, খেতে হবে না তোর পিঠে। কাজ বাজ নাই, খালি টোটো আর ঘরে এলে গেলা তাই না? খাওয়াচ্ছি তোকে, দে। সৌম্য হতাশ হয়ে বলল, মা তুমি এমন করো কেন সব সময়? খেতে গেল তুমি এমন করো, আমাকে তুমি দেখতেই পাও না? কেন এমন করো মা আমার সাথে? আমি কি তোমার সৎ ছেলে তোমার? সৌম্যর মা সৌম্যর মুখে এমন কথা শুনে চুপ হয়ে যায়। পিঠেটা টেনে নিয়ে যাচ্ছিল, কিন্তু এ কথা শোনার পর নিল না, চুপ করে কেবল চলে গেল। সৌম্য এবং চারু কিছুই বুঝলো না হঠাৎ করে সৌম্যর মেয়ের কি হলো। সৌম্য আরো দুটো পিঠে নিয়ে খেতে লাগলো। চারু বলল, ভাইয়া তোর খুব খিদে পাই তাই না? বোনের মুখে হঠাৎ এমন কথা শুনে সৌম্য খাওয়া বন্ধ করে দেয়। তারপর নিজেকে সামলে নিয়ে বলে, আরে না, ওই একটু লাগে আর কি। খিদে আবার কার না পায়। নে অনেক খেলাম, আর একটু শুই। চারু পিঠের ডালা একপাশে রেখে বলল, ভাইয়া এখন শোস না, মা বকবে দেখলে। সৌম্য হাত নাড়িয়ে বলল, তোর বকুকে সারাদিনই তো বকে, এ আর নতুন কি? এমনি ধকল গেছে আজ ক্লাবে, আর পারো না কিছু করতে, অনেকটা ঘুম দরকার। চারু চোখ বড় করে বলল, ক্লাব মানে? কিসের ক্লাব আর কি ধকল, মানে কি ভাইয়া? সৌম্য জিভ কেটে ভাবলো, ক্লাবে যে খেলতে যায় তা এখনই কাউকে বলা যাবে না, ঝামেলা হবে। মা জানলে হয়তো স্কুলে যাওয়াটাই বন্ধ করে দেবে। তার যে লুকিয়ে রাখা ভালো। সে তুচ্ছ করে বলল, আরে ধুর, কিসের ক্লাব? ঘুম আসছে খুব। কি বলছি কে জানে, দেখি সর ঘুমাই। যাস না অযথা আবার আমায়। এই বলে সৌম্য ঘুমিয়ে পড়ল। চারু সেদিকে কিছুক্ষণ চুপ করে তাকিয়ে রইল। সে মূলত বোঝার চেষ্টা করছে যে সৌম্য আসলে কি বলতে চেয়েছিল, কিন্তু চারুর মোটা মাথায় কিছুই ঢুকলো না। চারু উঠে চলে যায়। সৌম্যর মা এসে দেখে সৌম্য ঘুমিয়ে পড়েছে, কিন্তু তিনি কিছু বললেন না। রাত 8টা কি 9টা হবে। সৌম্যর মাথায় কারো হাতের স্পর্শ লাগলো। সৌম্য চোখ খুলে দেখলো মা পাশে বসে আছে। সৌম্য লাফ দিয়ে উঠে বলল, মা তুমি এখানে? সৌম্যর মা ভাবলেশীন চিত্তে বলল, ভাত খাবি সোম? সৌম্যর মায়ের মুখে হঠাৎ এমন কথা শুনে সৌম্য চমকে যায়। শেষ কবে মা তাকে সেদে খাওয়ার কথা বলেছিল তা সৌম্য প্রায় ভুলেই গেছে। আজ হঠাৎ মায়ের আচরণে সৌম্য অবাক হয়ে যায়। তার অবাক হওয়ার বিষয়টা নিজের ভেতর রেখেই সে মাকে বলল, না খাবো না, পিঠা খাইলাম না, এখন খেতে নেই। সৌম্যর মা আর কিছু বলে না, উঠে চলে যায়। সৌম্য বুঝতে পারে না মায়ের হঠাৎ কি হলো। গত কয়েক বছরও মা এত ভালোভাবে কথা বলেনি। সৌম্য আর কিছু না ভেবে ঘুমিয়ে পড়ে। সকালে আবার স্কুল, তারপর ক্লাবে যেতে হবে, না ঘুমালে হবে না। পরের দিন উঠে সৌম্য স্কুলে যায়। সৌম্যর এক শিক্ষক তাকে খুব ভালো করে বোঝায় সৌম্যকে আরো মন দিয়ে পড়তে হবে, রেজাল্ট ভালো করতে হবে এবং বেশি বেশি ফুটবল প্র্যাকটিস করতে হবে। এমনকি বাড়িতেও চর্চা চালাতে হবে, না হয় সে কখনোই উন্নতি করতে পারবে না। সৌম্য চিন্তা করলো, ঠিকই তো, তাকে আরো গুরুত্ব দিয়ে পড়তে হবে এবং ফুটবল চর্চা চালাতে হবে। কিন্তু বাড়িতে কি করে করবে? তার মা জানলে তো সারা পাড়া চেঁচিয়ে বেড়াবে। সৌম্য ভাবতে পারে না কি করবে। শেষ একটা হবেই এই ভেবে ক্লাস শেষ করে ক্লাবে যায়। আজ তিথি আসেনি, হয়তো গতকালকের কারণে। সুমন আর সৌম্য প্র্যাকটিস করতে নামে। এমন সময় গতকালকের ছেলেটা আসে। সে এসে সৌম্যর পায়ের তলা থেকে ফুটবলটা নিয়ে বলে, তোর এখানে খেলা বন্ধ। এই ক্লাবে তোর মতো গরিব ভিখারি ছেলেকে খেলতে দেব না। সুমন রেগে যায় ছেলেটার কথায়। সে ছেলেটাকে তেড়ে মারতে যায়। তখন সৌম্য সামনে এসে বলে, দাঁড়া সুমন, আমি কথা বলছি, তুই চুপ থাক। তারপর সৌম্য ছেলেটার দিকে ফিরে কঠিন স্বরে বলল, কি সমস্যা তোমার? গতকাল খুব সুন্দরভাবে বুঝিয়েছি। দেখ ভাই, এখানে তুইও স্বপ্ন নিয়ে খেলতে আসছিস, আমিও আসছি। আমাদের মতো অনেকেই এসেছে,
আমাদের কাজ হচ্ছে খেলায় মন দেওয়া, অযথা ফাইট করে কোনো লাভ নাই। তোমার কাজে তুমি যাও ভাই, আমাদের বিরক্ত করো না দয়া করে। ছেলেটা কঠিন চোখে সৌম্যর দিকে তাকায়, তারপর চেঁচিয়ে বলে, আমার নাম রকি, তুই চিনিস আমাকে? আমার বাবা অনেক বড় লোক, ইচ্ছে করলেই তোকে এখান থেকে তাড়াতে পারি। আর তুই আমাকে বলিস আমি তোকে বিরক্ত করছি। দাঁড়া, বিরক্ত কাকে বলে তুই এখন এটা টের পাবি। এই বলে ছেলেটা সৌম্যর ঘাড়ে একটা ঘুষি বসিয়ে দেয়। ধরাম করে সৌম্য পড়ে যায়। সুমন আর স্থির থাকতে পারে না, দৌড়ে গিয়ে রকির ঘাড়ে একটা কামড় বসায়। এদিকে রকির দলের ছেলেরা এসে সুমনকে টেনে সরায় আর তাকে মারতে থাকে। এটা দেখে সৌম্য সহ্য করতে পারে না। সে উঠে দাঁড়িয়ে রকির দলের যাকে সামনে পাচ্ছে তাকে ইচ্ছে মতো মারছে। রকিকে সামনে পেয়ে মেরে একদম অবস্থা খারাপ করে দিল। ক্লাবের সবাই হা করে তাকিয়ে দেখছে। এমন সময় তাদের কোচ দৌড়ে এলো, দুজনকে থামিয়ে বলল, পাগল হয়ে গেছো নাকি তোমরা? এরকম করো কেন? এখানে সবাই খেলতে এসেছো নাকি মারামারি শিখতে এসেছো? কোনটা? রকি কিছু বলতে যাবে তখন কোচ রকিকে ধমক দিয়ে বলল, তুমি চুপ করো, তোমাকে কিছু জিজ্ঞাসা করছি, তাহলে একদম চুপ, কোনো কথা বলবে না। আর তুমি নিজেকে কি মনে করো? হ্যাঁ, তোমার বাবার অনেক টাকা আছে মানে এই নয় আমাদের মাথা কিনে দিয়েছে। দিদি আমার কাছে বিচার দিয়ে গেছে গতকাল, সব শুনেছি আমি। ভবিষ্যতে যেন তোমাকে কোনো বাজে আচরণ করতে না দেখি। তবে তোমার বাবার টাকাও তোমাকে রক্ষা করতে পারবে না। আর অযথা শ্রমিক পিছিয়ে না লেগে খেলায় মন দাও, কাজে আসবে সেটা। রকি মাথা নিচু করে থাকে, কিছু বলার সাহস পায় না। কোচ এবার সৌম্যর দিকে ফিরে তারপর বলে, শোন, আমি সবসময় শুনে এসেছি তুমি ভালো ছেলে, আর ফুটবলের প্রতি তোমার অনেক টান। এই তোমার টান, তুমি কি ভুলে গেছো? এখানে কোনো ফাউল করলে তার শাস্তি তোমাকে দেওয়া হবে, এমনকি ক্লাব থেকে বের করে দেওয়া হতে পারে। ভেবে দেখেছো কখনো তখন তোমার পরিণতি, তোমার স্বপ্নের কি হবে? সৌম্য মাথা সামান্য উঁচু করে বলে, দুঃখিত কোচ, ভবিষ্যতে আর এমন ভুল হবে না। আমি নিজেকে কন্ট্রোল রাখবো, যে যাই বলুক না কেন। কোচ কঠিন স্বরে বলে, মনে থাকে যেন সেটা। আর তোমরা সবাই এক পা নিচে আর এক পা উপরে রেখে এক পায়ের উপর ভর দিয়ে সূর্যের দিকে মুখ করে তাকিয়ে থাকো 30 মিনিট, দাঁড়িয়ে থাকবে। এই হলো তোমাদের শাস্তি। এই বলে কোচ চলে যায়। সবাই কোর্সের কথা মতো শান্তি নিতে লাইন ধরে দাঁড়িয়ে যায়। রকি খুব কঠিন করে সৌম্যর দিকে তাকায়, মনে হয় এক্ষুনি চিবিয়ে খাবে। সৌম্য সেদিকে পাত্তা দেয় না, সে চুপচাপ দাঁড়িয়ে থাকে। শাস্তি শেষ হলে সৌম্য তার ব্যাগ গোছায়। এমন সময় সামনে তার কোচকে দাঁড়ানো দেখে সৌম্য কিছুটা ভড়কে যায়, মাথা তুলে বলে, কোচ আপনি? শোন, আমি গত 2 দিন থেকে খেয়াল করেছি তোমাদের কার্যকলাপ। আমি দেখেছি রকি তোমাকে বিরক্ত করার পরও তুমি কতটা ধৈর্য নিয়ে সব হ্যান্ডেল করছো। আর বারবার একই কথা বলছো যে কোনো ঝামেলা করা যাবে না, তাহলে তোমার ফুটবল হওয়ার স্বপ্ন পূরণ হবে না। মানে তুমি বিপদে পড়বে, তবুও আগে ফুটবলকেই প্রায়োরিটি দিবে। এর থেকে বুঝেছি যে ফুটবলের প্রতি তোমার টান কতটা। আমার মনে হয়, কেন জানি না, তোমার এই ইচ্ছে শক্তি তোমার অনেক দূর নিয়ে যাবে। কিছু তো একটা আছে তোমার মাঝে যা বাকিদের নেই। তবে তুমি এখন অনেক দুর্বল খেলায়, তোমাকে আরো অনেক কিছু জানতে হবে, অনেক বেশি চর্চা করতে হবে। কোচের এমন কথা শুনে সৌম্যর চোখ ঝলমলিয়ে ওঠে। এই কথা এর আগে কেউ তাকে বলেনি, কেউ তাকে বোঝেনি। এই প্রথম কেউ তাকে তার স্বপ্ন বুঝতে পারলেও ভেবে সৌম্যের খুশিতে নাচতে ইচ্ছে করছে। সে পারবে, এটাই তো সবাইকে সে বোঝাতে চেয়েছে। সৌম্য তখন গদগদ হয়ে বলল, ধন্যবাদ কোচ, এই প্রথম আপনি আমাকে বুঝলেন। আসলে আমার ইচ্ছে আছে খুব, কিন্তু সাপোর্ট দেওয়ার মতো কেউ নেই। কোচ কিছুক্ষণ চুপ হয়ে রইল, তারপর বলল, শোনো, কাল থেকে তুমি ক্লাস শেষ করে আমার কাছে আসবে। আমি তোমায় বেসিক চর্চা শেখাবো, আশা করি ভালো কিছু হবে। এই বলে কোচ চলে গেল। সৌম্য খুশিতে কি করবে বুঝতে পারছে না। তার মনে হচ্ছে তার স্বপ্ন পূরণ হবে এবার নিশ্চয়ই। সৌম্য বাড়িতে চলে আসে। মা আজকেও তাকে কিছু বলেনি। যাক, একটা চিন্তা তো কমলো। সে রাতটা সৌম্য ছটফট করে কাটলো। তার একটাই চিন্তা, কখন কোচের সাথে যাবে। সকালে সূর্য উঁকি দিল। সৌম্য ধর্মর করে লাফিয়ে উঠল চৌকি থেকে। খাবারের কথা আজ তার মনে নেই। সামনে প্লেটে 3টে রুটি আর একটু মাংসের ঝোল আছে। সৌম্য খেয়াল করলো সেটা, ভাবলো মাংস এলো কোথা থেকে। তার গরিব বাবা তো মাংস কেনার মতো সামর্থ্য নেই। নুন আনতেই তো পান্তা ফুরায়। কিন্তু সৌম্য মুখে দিল না, তার আগে কোর্সের কাছে যেতে হবে। সে তাড়াতাড়ি ঘর থেকে নামলো। পেছন থেকে হঠাৎ মায়ের ডাক শুনলো, বলি নবাবজাদা, খানা গিললেন না যে আজ? বুড়ি কি বেড়ে যাচ্ছে নাকি?
মায়ের আচমকা এমন আচরণে সৌম্য ঘাড় ঘুরিয়ে তাকিয়ে থাকে। মা তোষামত করছে নাকি তাকে তিরস্কার করছে তা ঠিক বুঝতে পারল না সৌম্য। আস্তে করে জবাব দিল, না, ক্লাসে কাজ আছে, তাই তাড়াতাড়ি বেরোতে হবে। ও তাই বুঝি? বাবা, পেটুক ছেলে আজ খাবে না, তা মাংস রেখে চলে যাচ্ছে। বাবা, সৌম্য এবার বুঝতে পারলো মা তাকে তিরস্কার করছে। দুটো দিন চুপ ছিল মা, কেন ছিল জানে না, তবে এতটুকু বেশ বুঝতে পারলো মা তার চিরচরিত স্বভাবে আবার ফিরে আসছে। কিন্তু তার সামনে খাবার রেখেছে সেটাও অসম্ভব ব্যাপার। সৌম্য জিজ্ঞেস করলো, মাংস কোথায় পেলে মা? বাবা মাংস কিনেছে? সৌম্যর মা তেড়ে এসে বলল, তোর বাবার যে মুরত আছে, পাশের বাড়ির টনির মা দিয়েছে, তোর জন্য একটু রেখে দিচ্ছি, খেলে খা, না হলে যা। সৌম্য খেলো না, কিছু বললো না, চুপচাপ বেরিয়ে গেল। তার মা সৌম্য চলে যাওয়ার দেখে দীর্ঘশ্বাস ফেলল। কি ভাবছে কে জানে। স্কুলে এসে সৌম্য সুমন আর তিথিকে সব খুলে বলল। তারা দুজনেই বেশ খুশি হলো। সৌম্য তখন ওদের বলল, শোন, তোরা তো ভালো ইংরেজি পারিস, আমি শেখাবি? টিভিতে দেখি ফুটবলারদের কেমন ইংলিশ বলতে হয়, আমাকেও তো ক্যামেরার সামনে দাঁড়ালে বলতে হবে, না জানলে কেমন করে বলবো? তিথি তখন বলল, আমি শেখাবো তোকে, শুধু ইংরেজি না, সব বিষয়ে হেল্প করব। তুই শুধু মন দিয়ে পড়বি বাস। আর সামনের বছর তোকে সেরা ছাত্র হতে হবে ক্লাসের, ওকে? সৌম্য মাথা নাড়িয়ে বলল। ওকে। ক্লাস শেষ করে ওরা ক্লাবে যায়। সেখানে কোচ সবার অপেক্ষা করছিল। সবাই আসলে সৌম্যরাও আসলো। কোচ সবাইকে লাইনে দাঁড়াতে বললেন। সবাই দাঁড়ালো। তারপর তিনি বললেন, শোনো, ফুটবল একটা আন্তর্জাতিক খেলা। বিশ্বের মোট 147টি দেশ শোনো ফুটবল একটা আন্তর্জাতিক খেলা। বিশ্বের মোট 147টি দেশ ফুটবলের জাতীয় দলে রয়েছে। ফিফা হচ্ছে বিশ্বের ফুটবল নিয়ন্ত্রণকারী সংস্থা। আর 200 দল খেলে, তারপর চূড়ান্ত পর্যায়ে 32টি দল আসে এবং তাদের মধ্যে চূড়ান্ত প্রতিযোগিতা হয় ও শেষে অবধি একটা দল জিতে বিশ্বকাপ হাতিয়ে নেয়। এই বিশ্বকাপের কত মর্যাদা তা তো বুঝেই, তাই না? সৌম্য তখন প্রশ্ন করে, কোচ, ফুটবল খেলার কৌশলটা কি? আমি ফুটবলে খুব দুর্বল, মানে কি উপায়ে আমি দক্ষতা বাড়তে পারি আমার? সৌম্যর প্রশ্ন শুনে সবাই সৌম্যর মুখের দিকে তাকিয়ে থাকে। ছেলেটার দম আছে বলা যায়। রকি তার দিকে পিটপিট করে তাকায়। মনে হচ্ছে এখনই সৌম্যকে গিলে খাবে। কোচ এক নজরে সৌম্যকে দেখতে থাকে। তারপর প্রফুল্ল চিত্তে বলে, ওয়েল, ভালো কিছু বলছো তো বেশ। এই ছেলেটাকে সবাই তোমরা কেন এত ছোট করো বুঝছি না। সে যথেষ্ট মেধাবী একজন ছেলে, কেবল গাইড করার মতো কেউ ও তার চর্চা দুটো জিনিস নেই। না হয় দেখে নিও, একদিন ও অনেক উঁচুতে দাঁড়াবে, যেখানে চাইলেও তোমরাও ছুতে পারবে না তাকে। কোচের কথা শুনে সবাই খুশি হলে রকি ও তার ছেলেপেলেরা বেশ ক্ষেপে আছে। সৌম্যর প্রশংসা তারা কোনো মতে মানতে পারছে না। রকির ধারণা একটা গরিব ঘরের ছেলে জীবনে বড় কিছু হতে পারবে না, হওয়া উচিত না, তারা ভালো কিছু ডিজার্ভ করে না। তখন কোচ আবার বলল, ওকে, সোমের প্রশ্নের উত্তর দাও এবার। শোনো, ফুটবল মূলত পা দিয়ে খেলা হয়, তাই পায়ের সাহায্যে বলের উপর নিয়ন্ত্রণ আনার উপর ফুটবল খেলার দক্ষতা নির্ভর করে। কাজেই পা সম্পর্কে কিছুটা জ্ঞান থাকা দরকার। পায়ের পাতার 3টা দিক আছে। পায়ের ভেতরের দিক ইনসাইড, পায়ের বাইরের দিক আউটসাইড, পায়ের পাতার উপর দিক আউটসাইড। এছাড়া পায়ের আঙুলের দিককে টো এবং পিছনের দিককে হিল বা গোলারি বলে। কিকিং তো ইন হ্যান্ডিং, ফ্রি কিক, এসবও ভালো করে আয়ত্তায় করতে হবে। যতটা বেশি চর্চা করবে তত বেশি তোমার আয়ত্তে আসবে। আর সবচেয়ে বড় সেটা হচ্ছে দলীয় একতাবোধ, অর্থাৎ দলের সবাইকে এক হয়ে থাকতে হবে, পরস্পরকে সহযোগিতা করতে হবে। নিজেদের মধ্যে যতই ব্যক্তিগত সমস্যা বা শত্রু থাকুক, খেলার মাঠে তোমরা দেশ বা জাতির হয়ে খেলছো তা মনে রাখতে হবে। তখন তোমাদের ফোকাস শুধু ফুটবলই হবে, শুধু ফুটবল আর কিছুই নয়। এবং আরও একটি বিষয় হচ্ছে আত্মবিশ্বাস। তোমাকে আত্মবিশ্বাস হতে হবে যে যাই হয়ে যাক না কেন তোমাকে পারতেই হবে। গেট মিন্স পারতেই হবে, নাথিং এক্সকিউজ, গট ইট। কোচের কথা শুনে রকি এবং সৌম্য একে অপরের মুখ চাওয়াচাই করলো। কোচের সবগুলো কথা সৌম্য খুব ভালো করে মাথায় ঢুকিয়ে নিল। হ্যাঁ, তাকে পারতেই হবে মানে পারতেই হবে। এরপর কোচ একে একে তাদের থ্রো ইন, ড্রাইভেলিং, গোল কিকিং, হেডিং সবকিছুই শেখাতে লাগলো। সৌম্য চেষ্টা করলো কিন্তু ভালোভাবে করতে পারলো না। তারপর আবারও চেষ্টা করলো, তারপর আবারও
অনবরত চেষ্টা চালিয়ে যেতেই থাকলো। তাকে দেখে কোচ সামনে এলো, তারপর কাঁধে হাত রেখে বলল, চিন্তা করো না সোম, পারবে তুমি, চালিয়ে যেতে থাকো। বাড়িতে গিয়ে একা একা টিভিং থ্রো ইন করবে, কিক অফ করবে, দেখবে ঠিক পারবে। চর্চা চালাও। সৌম্য মাথা নাড়ালো। সেদিনকার মতো প্র্যাকটিস শেষ হলে সে যার যার বাড়ি চলে গেল। সৌম্য বাড়ি যাচ্ছে আর ভাবছে বাড়িতে তো অবশ্যই প্র্যাকটিস করতে হবে, কিন্তু মা দেখলে না, মা যা করার করুক, সে আর ভয় পাবে না। জীবনের যত বড় রিস্ক, বকা মার তাকে খেতে হয়, সে সব করবে, তবুও ফুটবলার হবেই। সৌম্য বাড়ি এলো, দেখলো মা কাঁথা মুড়ি দিয়ে ঘুমোচ্ছে, বাবা এখনো আসেনি, ঠেলা ঠেলছে নিশ্চয়ই। চারুও শুয়ে আছে। সৌম্য এই সুযোগে ড্রামের ভেতরে লুকিয়ে রাখা ফুটবলটা বের করলো, তারপর বাড়ির পিছনে ছোট্ট মাঠটায় চলে গেল। সেখানে একা একা বলটা নিয়ে খেলতে লাগলো। বিকেল হয়ে এলো, সৌম্য বল হাতে নিয়ে ঘরের দিকে এলো। ঘরে ঢুকতে যেতেই সৌম্যর মাকে চোখে পড়লো। তিনি রেগে আগুন হয়ে আছেন। সৌম্যকে ফুটবল হাতে দেখে এক চিৎকার দিয়ে বললেন, এ কি, তোর হাতে ওটা কি রে? কোত্থেকে পেলি? আর কি শুরু করেছিস তুই? সন্ধে করে বাড়ি ফিরছিস, সমস্যা কি তোর? বাড়ি ঘর চিন্তা ভাবনা নেই নাকি রে? সৌম্য ফুটবলটা খাটের উপর রেখে বলল, মা, এই বিষয়ে অযথা তুমি কিছু বলতে এসো না, বললেও লাভ হবে না। তোমার সব বকা, সব তিরস্কার, কষ্ট দেওয়া সব আমি চুপ করে মেনে নিছি তুমি মা বলে। কিন্তু ফুটবল নিয়ে কিছু বললে আমি মানবো না। আমি বিশ্বসেরা ফুটবলার হতে চাই, এ নিয়ে কিছু বলো না, বলে দিলাম, ভালো হবে না। সৌম্যর মা রেগে সৌম্যকে চর মারতে যাবে, এমন সময় সৌম্যর বাবা এসে সৌম্যর মায়ের হাত ধরে ফেলে এবং বলে, বলেছি না, ও ওর মতো চলুক, ওর জীবন ও গোছাতে চাই গোছাক, তুমি বাধা দেবে না। আর তোমাকে কম হোক বেশি হোক আমি খাওয়াচ্ছি পড়াচ্ছি তো, তোমার কি সমস্যা তাতে? ছেলের কামায়ে কেন খেতে হবে তোমায়? কেন ওর সাথে এত সমস্যা তোমার? সৌম্যর মা চোখ বড় বড় করে বলে। কারণ ও আমার সৎ ছেলে। সৌম্যর মায়ের মুখে এমন কথা শুনে সৌম্যর পায়ের তলা থেকে মাটি যেন সরে যায়। সে বিশ্বাস করতে পারে না যে মাকে এতদিন আপন মা বলে জেনেছে সে তার সৎ মা। সৌম্য মানতেই পারে না। তার মা তাকে বকতো, অপমান করত, খাবার কষ্ট দিত, তাও কখনো সে অভিযোগ করেনি, কল্পনায়ও কুচিন্তা আনেনি। কিন্তু তার মা এটা কি বললো? পাশ থেকে সৌম্যর বাবা চোখ রাঙাচ্ছে, কিন্তু সৌম্যর মা তার তোয়াক্কা না করে বলতে লাগলো, তোমার প্রথম বউ মারা যাওয়ার পর আমাকে বিয়ে করে এনেছ। এদের হাতে তুলে দিয়ে বলেছিলেন মানুষ করতে, করেছি তো। কিন্তু এখন ও বড় হয়েছে, দুটো রোজগার করার মতন সামর্থ্য হয়েছে। তুমি ঠেলা চালাও, ক টাকা পাও শুনি? আর এদিকে তোমার ডামরা ছেলে মুখে পড়ে আর কেবল ঘুরে বেড়ায়। আবার বড় ফুটবলার হবে না? ওসব আমার বাড়ি থেকে হচ্ছে না। এ বাড়ি থেকে গেলে কামাই করতে হবে, না হয় বাড়ি থেকে বেরোতে হবে। ওসব স্কুল ফুটবল আজ থেকে পুরো বাদ। এমন হলে এ বাড়ি থাকবে, না হয় আজই ওকে এ বাড়ি হতে বের হতে হবে। সৌম্যর বাবা সৌম্যর মায়ের গালে কষে একটা চড় মারে, তারপর চেঁচিয়ে বলে, শালির বেটি, তোর কি লাগবে? আমি এনে দিব বলছি না। ঠেলা চালাই আর চুরি করে টাকা কামাই, যা লাগে আমি আনবো। আমার ছেলের সাথে তোর অত লাগতে হবে কেন? তোর কোন খেতে বাসতিছে আমার ছেলে শুনি? সৌম্যর মা কাঁদতে থাকে। তারপর সৌম্যর দিকে তাকিয়ে বলে, তোর জন্য আজ আমি মার খেলাম, তোকে বদদুয়া দিলাম, জীবনে কোনোদিনও তুই বড় হতে পারবি না। ঘটনার আকস্মিকতায় সৌম্য হাঁ হয়ে যায় পুরো দমে। সে কি বলবে কি করবে বুঝতে পারে না। চারু টের পায়নি কি হচ্ছে, এখনো ঘুমোচ্ছে। সৌম্য ভাবছে তাহলে চারু আর সৌম্য সৎ ছেলে মেয়ে। তার মায়ের সৌম্য ভাবলো যেহেতু তার জন্য এ বাড়িতে এত অশান্তি, সে এখানে থাকবে না। সৌম্য ফুটবলটা হাতে নিয়ে বলল, মা, আমি কখনোই তোমাকে সৎ মা বলে ভাবিনি। তুমি যত বকছো, অপমান করছো, তবে সব কখনো মনে আসেনি। আর জানলাম তুমি আমার সৎ মা, সেজন্যই হয়তো এতদিন তুমি আমার সাথে সৎ ছেলের মতো ব্যবহার করতে। আমি বোকায় কেবল বুঝিনি। আচ্ছা মা, তুমি যে সেদিন আমায় মাথায় হাত বোলালে, খাবার আনলে, তবে কোনটা সত্যি? সেই ভালোবাসা নাকি আজকের এই ঘৃণা? জানি না, তবে এটা জানি এখানে আমি আর থাকছি না। আমার জন্য যেহেতু এই সংসারে এত অশান্তি, আমি চলে গেলেই ঠিক হবে। আর হ্যাঁ, তুমি বদদোয়া দিলে কখনো বড় হব না,
আমার বিশ্বাস তোমার বদদোয়া দোয়া হয়ে একদিন আমাকে অনেক উঁচুতে দাঁড় করাবে। সেদিন আমি নিশ্চয়ই তোমাকে আমার সাথে নিয়ে যাব। দেখো যাচ্ছি। বাবার আর চারুর খেয়াল রেখো মা। চারু খুব ভালো, তোমায় খুব ভালোবাসে মা। ওকে সৎ মেয়ে বলে কষ্ট দিও না। এ বলে সৌম ঘরে যায়। তার প্রয়োজনীয় জিনিসগুলো এনে একটা ব্যাগে ঢোকায়। তারপর বাবাকে একবার জড়িয়ে ধরে। চারু মায়াভরা মুখটার দিকে তাকায়। সৌম্যর চোখে পানি চলে আসে। সৌম্যর বাবা সৌম্যের হাত ধরে বলে, কোথায় যাচ্ছিস বাবা? এটা তোর নিজের বাড়ি। কার কথায় কেন নিজের বাড়ি ছাড়বি? এই বলে সৌম্যর বাবা কেঁদে দিল। সৌম্য বাবার হাত ধরে কেঁদে কেঁদে বলল, বাবা, তুমি আগে কেন কখনো বললে না তুমি আমাদের জন্য সৎ মা এনেছো? ইনি আমার মা নন, কেন বলনি? সৌম্যর বাবা শুধু কাছে। তারপর বলল, বলিনি যদি তোরা তাকে মা বলে মেনে না নিস তাই? সৌম্যর চোখের পানি মুছল। তারপর বলল, মা বলেই তো মেনেছি, এখনো মানে, জানার পরও মানবো। মা তো মাই, সৎ আর আপন হয় বলো। তবে তোমরা আমাকে হারিয়ে কি আফসোস করবে? এ বলে সৌম্য চলে যায়। পেছন থেকে তার বাবা তাকে ডাকতে থাকে। সৌম্য স্পষ্ট বুঝতে পারে তার বাবা কাছে, কিন্তু সৌম্য ফিরবে না। এখানে থাকলে তার সৎমা কখনোই তাকে পড়তে এবং ফুটবলের হাতে দেবে না তা সে জানে। তাই সে বাড়ি ছেড়ে হলেও ফুটবলার হবে। কিন্তু বাইরে বেরিয়ে সৌম্য চিন্তায় পড়ে যায়, আপাতত কই থাকবে। সৌম্য হাঁটতে থাকে। হঠাৎ সামনের একটা মাঠে কিছু ছোট ছেলেকে ফুটবল খেলতে দেখে। তাদের পাশে একটা লোক দাঁড়িয়ে আছে, মধ্যবয়স্ক। খুব সম্ভবত ওদের খেলা শেখাচ্ছে। ছেলেগুলোর মধ্যে একটা ছেলে বলে কিক মারে। বলটা সৌম্যর মাথার কাছে এলে সৌম্য আচমকা একটা হেডিং করে ফেলে এবং বলটা গোলবারে ঢুকে গোল হয়ে যায়। মধ্যবয়স্ক লোকটি সৌম্যকে অবাক হয়ে দেখে। তিনি সামনে এগিয়ে এসে বলে, কে তুমি? এত দারুণ শট কি করে করলে তুমি? সৌম্য মাথা নুইয়ে বলল, আমি এক ভব ঘুরে জনাব, কোনো ঘর বাড়ি নেই। কোথায় যাবো থাকবো কিছু জানি না, দেখি কোথায় ঠাই হয়। সৌম্যর কথা শুনে লোকটি বলে, আচ্ছা, তুমি যদি চাও তবে আমার বাড়িতে থাকতে পারো। আমার বিশাল বাড়ি, বাড়িতে তেমন কেউ নেই। এক ছেলে স্টাবলিশ হয়ে নিজের পথ বেছে নিয়েছে। এক মেয়ে আছে কেবল, ওর মাও মারা গেছে। মেয়ে আর আমি একা থাকি। তুমি চাইলে আমার বাড়িতে থাকতে পারো, ওখানে থেকে তোমার পড়াশোনার চালাতে পারো। আর হ্যাঁ, তুমি এত সুন্দর খেলা কি করে পারো? লোকটির এমন প্রস্তাবে সৌম্য খুশির চোটে কথা বলতে পারে না। আমতামতা করে বলে, আমি একটা ক্লাবে খেলা শিখছি জনাব, কিছুটা পারি আর কি, তেমন ভালো পারি না। আর হ্যাঁ, আমি নিশ্চয়ই আপনাদের সাথে থাকবো। এই মুহূর্তে আমার একটা আশ্রয় খুব বেশি প্রয়োজন। আমি সাহায্য পেলে কৃতার্থ হব জনাব। আর অবশ্যই আমি কাজ করে আপনার ভাড়া পরিশোধ করে দেবো। সৌম্যর এমন বিনয়ী আচরণে লোকটি সন্তুষ্ট হলো। তিনি হেসে বললেন, সে দেবে আর কি, আগে তো বাড়ি আসো। তারপর লোকটি ছোট ছেলেমেয়েগুলোকে বিদায় দিয়ে তার সাথে সৌম্যকে তার বাড়ি নিয়ে যায়। সৌম্য খেয়াল করে লোকটির কথা মতো বিশাল একটি বাড়ি, নতুন রং করা হয়েছে। ঘরটিও খুব সুন্দরভাবে সাজানো। বেশ বোঝা যায় এই ঘরের মানুষ শৌখিন বটে। সৌম্য একটা চেয়ার টেনে বসে পড়ে। লোকটি ভেতর ঘরে যায়। তারপর একটা ট্রেতে করে কিছু বিস্কুট আর চানাচুর নিয়ে আসে, সামনে এনে বলে, নাও খাও। সৌম্য উঠে দাঁড়িয়ে বলে, আরে এসব কেন আনতে গেলেন? লোকটি বলে, আমার ঘরে কোনো কেয়ারটেকার নেই, ইচ্ছা করে রাখিনি। সকাল হলে যা পারি দুটো আমিই রাঁধি। মেয়ে নিজের মতো করে চলে, বাধা দিইনি মা মরা বলে। তবে হয়েছে ভীষণ একগুঁয়ে। যাই হোক, খেয়ে নাও। সৌম্য একটা বিস্কুটে কামড় বসায়। তারপর লোকটিকে বলে, আপনিও নিন। লোকটি বাধা দিয়ে বলে, না, আমার ডায়াবেটিস আছে, সুগার খাওয়া যাবে না। তুমি খাও, ভাজা পোড়া আমি কম খাই। সৌম্য কথা না বাড়িয়ে চুপচাপ খেতে থাকে। লোকটি বলে, ও ভালো কথা, তুমি ফুটবল খেলো বলছো তাই না? আমি প্রতি বছর একটা আয়োজক করি, একটা ফেডারেশনে, আর একটা ক্লাবের কোচও আমার বন্ধু। ভাবছি এবছরে খেলায় তোমাকে নিব, আর কোচের সাথে তোমার পরিচয় করে দিব। সে খুব ভালো, আমার কথা বললে তোমাকে অবশ্যই ভালোভাবে সব কিছু বোঝাবে। এমন কথা শুনে সৌম্য খুব খুশি হয়। মনে মনে ভাবতে, লোকটি খুব ভালো, আমার জন্য আশীর্বাদ হয়ে এসেছে। সৌম্য তখন মাথা নেড়ে বলে, আচ্ছা, আর আপনাকে কি বলে ধন্যবাদ দেব তার ভাষা জানা নেই আমার। সম্পূর্ণ একদিনের অপরিচিত একটা ছেলের জন্য এ যুগের কেউ এমন করে কিনা তা আমার জানা নেই। আমি অবশ্যই একদিন বড় ফুটবলার হব আর আপনাকে আমার পাশে দাঁড় করাবো। লোকটি সৌম্যর কথা শুনে হাসে, খুব সরল সে হাসি। কথা শেষ হলে লোকটি সৌম্যকে তার থাকার রুম দেখিয়ে দেয়। সৌম্য তার ব্যাগ রেখে ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে আসে। তারপর খাটে মাথা এলায়।
সে রাতে লোকটি মেয়ের সাথে সৌম্যর আর দেখা হয় না। সকালে উঠে লোকটিকে বলে সৌম্য স্কুলে যেতে চায়। লোকটি তখন বলে, সৌম্য, স্কুল কটায় শেষ হবে? আমি তোমাকে আনতে যাব। তারপর সে ক্লাবে আমার বন্ধুর কাছে নিয়ে গিয়ে পরিচিত করিয়ে দিব। সৌম্য মাথা নেড়ে বলে। জি আচ্ছা। সৌম্য ক্লাসে চলে যায়। একদিনে সে ক্লাসের পড়াও ঠিকভাবে পড়েনি, তাই ক্লাস শুরু হওয়ার আগেই ক্লাসে বসেই সৌম্য ক্লাসের পড়া পড়ে নেয়। স্যাররা পড়া ধরলে সৌম্য সব পড়া গড় গড় করে বলতে থাকে, এমনকি ইংরেজিও। সৌম্য খেয়াল করলো তার যখন ইচ্ছে শক্তি এবং মনোযোগ থাকে তখন কাজে বা পড়ায় সে সেটা খুব ভালোভাবে পারে। এটা ভেবে সৌম্য আরো বেশি আগ্রহ পায়। আর গতকালের লোকটার সাথে দেখা হওয়ার পর সৌম্যর সে ইচ্ছে শক্তি এবং মনোযোগ কেন যেন আরো দ্বিগুণ বেড়ে যায়। সৌম্যর মনে হয় তার লক্ষ্যে পৌঁছানো থেকে কেউ তাকে একবারও আটকাতে পারবে না। ক্লাসে সবাই সৌম্যর এমন পরিবর্তন দেখে অবাক হয়ে যায়। তিথি এবং সুমনও হাঁ হয়ে থাকে। তবে বন্ধুর এমন পরিবর্তনে তারাও বেশ খুশি হয়। ক্লাস শেষ হলে তিথি এবং সুমন সবকিছু জানতে চায়, হঠাৎ সৌম্যর এমন পরিবর্তন কি করে হলো। সৌম্য তাদের গতকালের সব ঘটনা খুলে বলে। সুমন এবং তিথি অনেক বেশি খুশি হয়। তারপর তারা তিনজনে দাঁড়িয়ে থাকে লোকটির উদ্দেশ্যে। লোকটি গাড়ি এসে সৌম্যর স্কুলের সামনে থামে। লোকটি গাড়ি থেকে নামে। তাকে দেখে সুমন বলে, বাহ বন্ধু, তোর ভাগ্য আছে বটে। লোকটি তো বিশাল বড় লোক মনে হচ্ছে রে। তোকে দেখি সব সাহায্য করবে। যাকগে, ভালোই হলো। সৌম্য মাথা নেড়ে হ্যাঁ বলল। লোকটি এগিয়ে এলো। সৌম্য, তিথি আর সুমনকে লোকটির সাথে পরিচয় করিয়ে দিল। তারপর তিনজনেই লোকটির সাথে গাড়িতে উঠল। লোকটির বন্ধু কোচের সাথে দেখা করবে বলে লোকটি গাড়ি চালাতে থাকলো। গাড়ি যেতে যেতে সেই ক্লাবের সামনে থামলো যেখানে সৌম্যরা প্র্যাকটিস করত। সৌম্য অবাক হয়ে জিজ্ঞেস করলো, এখানে কেন? লোকটি বলল, এসো আমার সাথে। সৌম্য, তিথি, সুমন লোকটির পেছন পেছন যেতে লাগলো। তারা তিনজনে কানাঘুষা করতে লাগলো, এটা তো তাদের ক্লাবই, লোকটি এখানে কেন আনলো। এবার ওরা আরো অবাক হলো যখন দেখলো লোকটি তাদের কোচের কাছে গিয়ে থামলো। কোচ তাকে দেখে এগিয়ে এসে জড়িয়ে ধরে বলল, লোকটি বলল, হ্যাঁ অনেকদিন পর, তোকে তো পাওয়াই যায় না। লোকটিও তাকে জড়িয়ে বলল, হ্যাঁ, অনেকদিন পর, তোকে তো পাওয়াই যায় না। হ্যাঁ, তা যায় না, সারাদিন তো এই বাচ্চাদের সাথেই থাকি। তোর কি খবর বল, কেমন কাটছে? আমারও কাটছে মোটামুটি। এবছর আবারও একটা গ্রুপ ভিত্তিক খেলা ছাড়বো। আমার একটা পরিচিত ছেলে আছে আমার কাছেই। ছেলেটার দক্ষতা এবং মেধা আছে। সমস্যা হলো তাকে গাইড করার কেউ নেই। আমার বিশ্বাস কেউ গাইড করলে সে নিশ্চিত শীর্ষস্থানে যেতে পারবে। তাই তোর কাছে নিয়ে এলাম। সামনে খেলায় তোর ক্লাবের হয়ে ও খেলবে, এটাই আমি চাই। কোচ সামনে তাকিয়ে বলল, তার বন্ধু যে ছেলেটির কথা বলছে সে আর কেউ নয়, সৌম্য। কোচ হেসে বলল, আরে সোম, সোম তো আমার ক্লাবের ছেলে। হ্যাঁ, এই জিনিসটা আমি খেয়াল করেছি। তুই ভাবিস না, ওর দায়িত্ব আমি আরও আগে নিয়েছি। ও ভালো করবে আমি জানি। তুই নিশ্চিত বাড়ি যা। লোকটি তখন সেখান থেকে বিদায় নিয়ে খুশি মনে বাড়ি চলে গেল। কোচ সবাইকে ডেকে সারি করে দাঁড় করালো। তারপর সামনে গ্রুপ ভিত্তিক ফুটবল খেলা হবে তা ঘোষণা করলো এবং তা যে সৌম্যর সাথে দেখা হয় লোকটির উদ্যোগে তাও সবাইকে জানালো। সৌম্য জানতে পারলো সৌম্যর যে লোকটির সাথে পরিচয় হয়েছে তার নাম শফিক সাহেব। সৌম্য মনে মনে শফিক সাহেবকে আবারও ধন্যবাদ জানালো। তারপর কোচ সবাইকে ফুটবল প্র্যাকটিস করাতে লাগলেন। আর এক সপ্তাহের সময় তাদের হাতে। তারপরই খেলা শুরু। প্র্যাকটিস শেষে কোচ সৌম্যকে ডেকে নিয়ে বললেন, সোম শুনো, তুমি দেখেছো শফিক সাহেব, আমি তোমার বন্ধু, আমার সকলে চাই তুমি ভালো করো। মনে রাখো, বাকিরা যারা আছে তারা কি চায় তা তুমি মাথায় নিবে না। তুমি শুধু তাদের কথা ভাবো যারা তোমাকে উপরে দেখতে চায়, তাদের নয় যারা তোমাকে নিচে নামাতে চায়। আর এক সপ্তাহ হাতে, 24 ঘন্টা প্র্যাকটিস করবে শুধু। সারাক্ষণ নিজেকে সময় দিবে। বড় বড় ফুটবলারদের জীবন কাহিনী পড়বে, তারা কি করে বড় হয়েছে তা জানবে। আপাতত ফোকাস করো, বাকিটা দেখছি। এই বলে কোচ চলে গেল। সৌম্য বাড়ি এলো। শফিক সাহেব তাকে খাবার টেবিলে ডাকলেন। সৌম্য বসলো। হরেক পদের খাবার টেবিলে সাজানো। শফিক সাহেব বেড়ে দিতে দিতে বলল, এগুলো আমি নিজেই সব রান্না করেছি, যেটা ভালো লাগে নিয়ে নিবি। যাক, এবার বলো প্র্যাকটিস কেমন ছিল আজকে? কোচ আমার বন্ধু, বলে দিয়েছে, আর তোমার নিজের ক্লাব। আশা করি কোনো সমস্যা হবে না। এখন নিজেও বাড়িতে বসে সময় দাও কেবল। সৌম্য খেতে খেতে বলল, হ্যাঁ কাকা, তাই করব। দুজনের খাওয়া শেষ হলে সৌম্য একটু বিশ্রাম নিল।
তারপর বাড়িটা ঘুরে ঘুরে দেখতে লাগলো বাড়ির সামনে কতটা জায়গা আছে, খেলার উপযুক্ত বেশ ভাবলো সৌম। যেই ভাবা সেই কাজ, সে ফুটবল এনে খেলতে লাগলো। খেলতে খেলতে হঠাৎ একটি অস্পষ্ট শব্দ শুনলো। শব্দটা শুনে সামনে তাকালো, দেখলো একটা মেয়ে কপালে হাত দিয়ে সমানে কপাল ডলে যাচ্ছে। সৌম্য বুঝতে পারলো তার ফুটবলের কিক অফ করাতে ফুটবলটা গিয়ে মেয়েটার কপালে লাগে। মেয়েটা বলে উঠলো, উফ, এই আপনি চোখে দেখেন না নাকি? আর এটা খেলার জায়গা, আপনাকে কে পারমিশন দিয়েছে এখানে ঢোকার? আবার ঢুকে একদম খেলাই শুরু করে দিয়েছে। সৌম্য খেয়াল করলো মেয়েটা মোটামুটি রকমের সুন্দর, খুব বেশি ভালো লাগার মতো নয়, আবার ততটাও খারাপ লাগার মতো নয়, এই মোটামুটি বলা চলে। তবে মেয়েটা দুইটি জিনিস বেশ আকর্ষণীয়, তা হলো মেয়েটির চোখ আর কোমরের উপর ছড়ানো চিকচিকে লম্বা চুল। সৌম্য বুঝতে পারলো এটি শফিক সাহেবের মেয়ে। সৌম্য কোনোরকম ভনিতা না করে বলল, রফিক চাচা আমাকে এখানে এনেছেন, এখানেই থাকতে বলেছেন। তিনি ফুটবল ভালো বোঝেন কিনা, তাই তার সাথে কটা দিন থেকে একটু ঝালাই করে নেব ফুটবল শেখাটা। বাই দ্য ওয়ে, আপনি এবারের মেয়ে তাই না? মেয়েটা আর চোখে সৌম্যকে দেখলো, তারপর বিড়বিড় করে বলল, হ্যাঁ, আমি এ বাড়িরই মেয়ে, একমাত্র মেয়ে। আর বাবা পেয়েছেটা কি? এটা কি ক্লাব খুলে দিয়েছে নাকি যে যে কেউ এসে ফুটবল শিখবে? বাবা, ও বাবা, কই তুমি? কি শুরু করলে বলো তো? মেয়েটা বকবক করতে করতে ভেতরে চলে গেল। হয়তো তার বাবাকে নালিশ করছে কেন তাকে এখানে থাকতে দিয়েছে। করুক গে, তাতে সৌম্যর কি? সৌম্য তো এখানে দরকারে থাকবে, অত কানে নিলে সে কিছুই করতে পারবে না। সৌম্য বুঝলো বড়লোক বাপের একমাত্র বেটি হলে মেয়েটার অহংকারের শেষ নেই। তা থাকুক, সৌম্য তাদের কিছু যায় আসে না, একে এড়িয়ে চললেই হবে। এসব ভেবে সৌম্য তার প্র্যাকটিস চালাতে লাগলো। ভেতর থেকে শফিক সাহেব আর তার মেয়ের তর্কের আওয়াজ ভেসে আসছে, কিন্তু সৌম্য তাতে একদমই কান দিল না। প্র্যাকটিস করতে করতে সন্ধ্যা হয়ে গেল। সৌম্য ভাবলো একটু ছাদে ঘুরে আসি, ভালো লাগবে। সৌম্য ছাদে গেল, একা একা আকাশ দেখছে। ফুটবলটাও নিয়ে গেল। ফুটবলটা সে একেবারে বুকের সাথে জড়িয়ে নিল। তারপর কল্পনা করতে লাগলো সে খুব বড় ফুটবলার হয়ে গেছে। চারদিকে কত শত লোক তাকে ঘিরে ধরেছে শুধু তার একটা অটোগ্রাফ আর তার সাথে একটা ছবি তোলার জন্য। সে সময়ই দিতে পারছে না। এমন সময় একটা মেয়ে তাকে বলল, আপনি এখানে কি করছেন? হ্যাঁ, দেখছেন না অটোগ্রাফ দিচ্ছি ফ্যানদের, আপনার লাগবে? সৌম্য তাকে ঘোরের ভেতর থেকে বলল। মেয়েটা ফিক করে হেসে দেয়। হাসির আওয়াজে সৌম্যর ঘোর কাটে। আর এটা তো শফিক সাহেবের মেয়ে উড়নচণ্ডী মেয়েটা। এখানে কি করছে আবার? সৌম্য থতমত খেয়ে বলল। আপনি? মেয়েটা হেসে হেসে বলল, হ্যাঁ, আমি। দিনে দুপুরে স্বপ্ন দেখছেন বড় ফুটবলার হবেন। ওসব আপনাদের মতো হাবাতেদের দিয়ে হবে না। আমার বাবা একজন বোকা মানুষ তো, তাই আপনাদের মতো কিছু আগাছাদের তুলে এনে ফুলদানিতে বসাতে চায় আর কি। কিন্তু বাবা ভুলে গেছে যে যাকে তাকে ফুলদানিতে মানায় না। আপনার ফুটবলার হওয়ার স্বপ্ন কোনোদিন পূর্ণ হবে না। মেয়েটার অপমানে সৌম্যর কান জ্বলে যাচ্ছে। তার ইচ্ছে হচ্ছে মেয়েটাকে এখানে কষে একটা থাপ্পড় দিতে, কিন্তু তা করা যাবে না। সৌম্য কথা না বাড়িয়ে মেয়েটাকে পাশ কাটিয়ে সোজা চলে এলো। রুমে এলে তার মাথায় আগুনের মতো গরম হয়ে গেল। একে একে রকি, স্পোর্ট টিচার, তার মা, এই মেয়েটা এবং যারা যারা আছে তাদের সকলের অপমান আর তাচ্ছিল্যের কথা মনে হতে লাগলো সৌম্যের। রাগে ঘৃণায় চোখে পানি চলে এলো। ফুটবলটা হাতে নিয়ে সে রাত করেই 22 স্টেপ করে বেরিয়ে এলো। সে রাতটাই সারা রাত সে প্র্যাকটিস করে কাটিয়ে দিল। পরদিন সকালে স্কুলে এবং ক্লাবে গেল। এখন সৌম্য ক্লাব থেকে ফিরলে রোজ বিকেলটায় পড়তে বসে। খাওয়া 1 ঘন্টা, ঘুম বাদে বাকি সময়টা প্র্যাকটিস করে কাটে তার। মাঝে মাঝে শফিক সাহেব তাকে সময় দেয়, শেখায়। সৌম্য খেয়াল করলো সে অনেক জিনিস এখন আয়ত্ত করে ফেলেছে। এভাবে চলতে লাগলো। আগামীকাল গ্রুপ ভিত্তিক খেলা শুরু। 16টা স্কুলের প্রতিযোগিতা, তার মধ্যে ফাইনাল দল আবার জেলা ভিত্তিক খেলবে। এরপর বিভাগ ভিত্তিক। সৌম্যকে যে করে হোক এইসব টপিকে জাতীয় দলে অংশগ্রহণ করতেই হবে। সৌম্যর হাতে একদিন সময়। এর মাঝে হঠাৎ সকালে কোচের কল এলো। সৌম্য ঘুম চোখে ফোন তুললো, তারপর বলল, কে? ফোনের ওপাশ থেকে কোচ বলল, সোম, তাড়াতাড়ি ক্লাবে আসো, আজ স্কুলে যাবার দরকার নেই। কাল খেলা তো, আজ তোমাদের সবার পারফরমেন্স দেখে বেস্ট কয়েকজনকে বাছাই করব, যাতে কাল যেন সমস্যা না হয়। কোচের কথা শুনে সৌম্য তাড়াতাড়ি ঘুম থেকে উঠে কোনো মতে মুখ ধুয়ে জামা কাপড় পরে নেয়। তারপর তাড়াহুড়ো করে শফিক সাহেবকে বলে,
কি হলো সৌম্য, এখন দৌড়াচ্ছে কেন? সব ঠিক আছে? সৌম্য উত্তেজিত হয়ে বলল, জি, তবে ক্লাব থেকে কল এসেছে, আজ বাছাই হবে কাল খেলা, তাই দোয়া করবেন কাকা। শফিক সাহেব সৌম্যর মাথায় হাত মুছিয়ে বলল। ইনশাল্লাহ তুমি পারবে। সৌম্য দেরি না করে সোজা ক্লাবে যায়। সেখানে রকি সহ সবাই কোচের সামনে দাঁড়ানো। রকি বলে ওঠে, কোচ, সোম তো খেলতেই পারে না, ওকে নিলে আমরা হেরে যাব। আমরা চাই না ও খেলুক। রকির কথা শুনে মিলিয়ে বাকি ছেলেমেয়েরাও একথা বলে। সৌম্য চিন্তায় পড়ে যায়, কেউ তার পক্ষে নেই। কোচ কি তবে তাকে নেবে না? কোচ কিছুক্ষণ চুপ করে থেকে বলল, শোনো সবাই, যেভাবে বলছো সোম অতটা খারাপ খেলে না। ওর ভিতরে একটা ইচ্ছে শক্তি আছে যা সবার ভিতরে নেই, আর আমি নিশ্চিত ও পারবে। তাছাড়া এখন কেন ও বাদ পড়বে? আজ তো বাঁচাই, খেলুক, তারপর না হয় দেখা যাবে কার যোগ্যতা কতটুকু, কে খেলতে পারে আর কে পারে না। অ্যাটলিস্ট একটা সুযোগ তো পাওয়ার উচিত। সোমকে আমি আজ সেই সুযোগটা দিলাম। কোচের এমন কথায় তার মুখে মুখে কিছু বলার সাহস আর হয় না কারো। সবাই শুরু করে যায় দুদলে বিভক্ত হয়ে। একদল সৌম্য আর এক দলের রকি। খেলা চলতে থাকে। সৌম্য দারুণ পারফরমেন্স করে এবং সৌম্যর দলেই জিতে যায়। তবে রকিও বেশ ভালো খেলেছিল। কোচ হাততালি দিয়ে ওঠে। সৌম্য কাজ চাপড়ে তাকে বাহাবা দেয় এবং বলে, কংগ্রেচুলেশন সোম, কাল তুমি খেলতে যাচ্ছ। আর রকির দল থেকে রকি, রোমান, শাওন তোমরাও খেলবে, কারণ তোমরাও ভালো খেলেছো আজ। যদিও জিতনি, তাতে কি, পারফরমেন্সটাই তো আসল। সৌম্য খুশিতে আত্মহারা হয়ে যায়। কাল সে প্রথম খেলবে এবং এটাই তার সিঁড়ি উপরে যাবার। কাল তাকে জিততেই হবে। সৌম্যর চোখ মুখে আনন্দের ছটা। এদিকে রকি তার দিকে রক্তচক্ষু নিয়ে তাকিয়ে থাকে আর মনে মনে বলে, যত খুশি হবার হয়ে নাও, কাল এমন চাল চালবো যে তুমি হুঁশ পাবে না, আবার খেলবে। হ্যাঁ। খেলা শেষে সৌম্য দ্রুত বাড়িতে আসে। খুশির খবরটা রফিক সাহেবকে দেয়। রফিক সাহেব তাকে অভিনন্দন জানান আর বলেন, যাও, ভালো মতো চর্চা করো। কাল মাঠে এক পাশে আমিও থাকছি বিশেষ অতিথি হিসেবে। যেহেতু খেলাটা আমি ছাড়ছি, আমি চাই তুমি কাল বেস্টটা দাও। সৌম্য মাথা নাড়ায়। তারপর দুটা খেয়ে প্র্যাকটিসে লেগে যায়। হঠাৎ পেছনে কারো পায়ের আওয়াজ পায়। তাকিয়ে দেখে রফিক সাহেবের মেয়ে। মেয়েটার নাম তৃষা। রফিক সাহেবকে ডাকতে শুনেছে এ নামে। তৃষাকে দেখে সৌম্য খেলাটা থামায় আর বলে, আপনি এখানে কি চান? কাল খেলা আছে, বিরক্ত করবে না শুধু শুধু। আপনার সাথে ঝগড়া করার মতো বিন্দু মাত্র ইচ্ছে আমার নেই। সৌম্যর কথা শুনে তৃষা হাসে, বলে, এই, আপনার কি আমাকে ঝগড়ুটে মনে হয়? হ্যাঁ, আমি অত খারাপ নই, ঠিক আছে? আমিও ফুটবল খেলতে পারি, আমাদেরও ক্লাব আছে, ওখানেই শিখি। আপনি চাইলে দুজন মিলে খেলতে পারি। আমি আপনার প্রতিপক্ষ হয়ে খেলবো এখন। এতে আপনারও সুবিধা হবে, কালকের জন্য একটা ভালো চর্চাও হয়ে যাবে। কি বলেন? সৌম্য তীক্ষ্ণ চোখে তাকায়। মেয়েটা হঠাৎ এত ভালো হলো কি করে? কোনো চাল নেই তো আবার? আচ্ছা, টেস্ট করুক, যদি কোনো লাভ হয়। সৌম্য তৃষার সাথে খেলতে লাগলো। সৌম্য কিছু জায়গায় ভুল করলে তৃষা তা সুন্দরভাবে বুঝিয়ে দিল। সৌম্যর মনে হলো মেয়েটা ততটাও খারাপ না। সৌম্যর হঠাৎ মেয়েটাকে ভালো লাগতে শুরু করলো। কেমন এক অজানা ভালো লাগা কাজ করছে সৌম্যর মাঝে। কেমন তা সে নিজেও জানে না। খেলা শেষে তৃষা চলে গেল। সৌম্য রুমে এসে ফ্রেশ হয়ে পড়তে বসলো। বেশ কিছুক্ষণ পরে একা একা ইংরেজি চর্চা করলো। আবার হঠাৎ রুমের সামনে কারো ছায়া দেখলো। উকি দিয়ে বলল, কে ওখানে? আড়াল থেকে তৃষা বের হয়ে এলো। তারপর বলল, আমি আসলে দেখছিলাম কি করেন। আমি ভালো ইংরেজি পারি, চাইলে আমি আপনাকে সাহায্য করতে পারি। তৃষার এমন হঠাৎ পরিবর্তনে সৌম্য ভাবে তৃষা বদলে গেল কিভাবে? এত ভালো হলো কি করে? দুদিন আগে যে মেয়েটা তাকে সহ্য করতে পারতো না, এখন সেই তাকে আগ বাড়িয়ে সাহায্য করতে চায়। তবে সৌম্য তাতে খুশিই বটে। লাভ তারই। সৌম্য একটা চেয়ার এগিয়ে দিয়ে বলে, বসেন এখানে। তৃষা বসে পড়ে। তারপর তাকে পড়া দেখায়। তৃষা খুব সুন্দর ও সহজভাবে সৌম্যকে শেখাতে লাগলো। এর ফাঁকে তৃষা বলল, আপনার মেধা খুব ভালো বুঝলাম। আপনি চাইলে রোজ আমি আপনাকে পড়াতে পারি এবং একসাথে ফুটবল প্র্যাকটিসও করতে পারি। এতে আপনারও সাহায্য হবে, আমারও একজন সঙ্গী হবে। একা একা আমিও বোর হয়ে যাই সারাক্ষণ। বাপি একটা মানুষও রাখেনি এ বাড়িতে। আপনি আসায় ভালোই হলো, আমার সময়টা কাটবে। সৌম্য তৃষার এমন কথা শুনে হাঁ হয়ে তাকায়। এই মেয়েটাই তো কদিন আগে বলেছিল এসব গরিব ফকিরকে কেন বাড়িতে নিয়ে আসে তার বাপি। আজ একথা আবার।
হয়তো সে তার ভুল বুঝেছে। তবে তৃষার প্রস্তাবটা বেশ সুন্দর, সৌম রাজি হয়ে যায়। এতে তারই লাভ। তৃষা পড়ানো শেষ হলে আগামীকালকের খেলার জন্য সৌমকে শুভকামনা জানায়। তবে যাওয়ার আগে এমন একটা কথা বলে যা শুনে সৌম্যর সব খুশি মাটিতে মিশে যায়। তৃষা বলে, সৌম্য, তবে আমার কেন যেন মনে হয় আপনি বেশি বোঝেন, মানে অল্প পানির মাছ বেশি পানি পেলে যা হয় আর কি। আমার মনে হয় আপনি ম্যাচটা হারবেন এবং কখনোই আপনি বিশ্বসেরা দূরের কথা, বিশ্বসেরা ফুটবলার, এমনকি হয়তো জাতীয় দলেও চান্স না পেতে পারেন। একথা বলে তৃষা চলে যায়। সৌম্য কাঠ হয়ে দাঁড়িয়ে থাকে, ফুটবলটা হাতে নেয়, ফুটবলটাকে ড্রাভেলিং করে ফ্লোরে, আবার ড্রাভেলিং করে, আবারও করে, একে একে করতেই থাকে। তার মাথা গরম হয়ে যায়। সেভাবে তাকে জিততেই হবে। পরদিন সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে তাড়াতাড়ি ক্লাবে যায়। ক্লাবের সামনে একটা বাস রাখা, সবাই যার যার মতো তৈরি হচ্ছে। বেশ কিছু খাবার ব্যবস্থা করা হয়েছে যাতে খেলোয়াড়দের খিদে পেলে হাতের নাগালে খাবার পায়। ফার্স্ট এড বক্স, খেলার সরঞ্জাম, খেলোয়াড়দের অতিরিক্ত কাপড় সব নেওয়া হলো। সবাই বাসে উঠলো। কোচ গাড়িতে সবাইকে দিক নির্দেশনা দিতে থাকলো কিভাবে কি করবে। সৌম্যকে অধিনায়ক বানানো হয়েছে। রকি তা কোনো মতেই মেনে নিতে পারছেন না। রকি লুকিয়ে সৌম্যর ব্যাগে একটা পানির বোতল রাখলো যাতে ঘুমের ট্যাবলেট মিশানো ছিল। এটা খেলে সৌম্য বেহুশ হয়ে থাকবে এবং সে খেলতে পারবে না। এ ভেবে রকি খুব খুশি হলো। বাস চলতে থাকলো। নির্দিষ্ট স্থানে এসে বাস থামলো। খেলোয়াড়রা নামলো। বিপক্ষ দলের সাথে সবাই কুশল বিনিময় করলো। সৌম্য দেখলো রফিক সাহেব বিশেষ অতিথি হিসেবে চেয়ারে বসে আছেন। সৌম্যর সাহস ফিরে এলো। খেলোয়াড়রা সব মাঠে জড়ো হলো। টস করা হলো। টসে সৌম্যর দল পরাজিত হলো। তারা রেফারির সংকেতের সাথে সাথে কিক অফের মাধ্যমে খেলা শুরু করলো। খেলা 35 মিনিট সময় দিল গ্রুপ ভিত্তিক হওয়ায়। 30 মিনিটের ভেতর অপর দলটি 2টি গোল দিল। সবাই মাঠে হইচই করছে। এদিকে সৌম্যর দল এক গোলও দিতে পারছে না। সৌম্যর পায়ের কাছে বলটা এলো। সে ভাবতে থাকলো প্রত্যেকের অপমানের কথা। তারপর পায়ের নিচে থাকা বলটাকে খুব জোরে কিক করলো। বলটা গোল পোস্টের ভিতরে ঢুকে পড়লো। গোল হলো একটা। সবাই চিৎকার দিয়ে উঠলো। সবাই সৌম্য সৌম্য করছে। ইস, সৌম্য এই দিনটা দেখতে চেয়েছে। সৌম্যর উত্তেজনায় ঘাম ঝরছে। বাকি 5 মিনিটের ভিতর সৌম্য আরো 2টি গোল দিল। সৌম্যর দল জিতে গেল। রফিক সাহেব, কোচ, দলের সবাই, তিথি, সুমন সবাই দৌড়ে এলো। সৌম্যকে উঠিয়ে আসতে লাগলো। সৌম্য এত খুশি বলার মতো না। কোচ অভিবাদন করে বলল, অভিবাদন। আগামীকাল তুমি জেলাভিত্তিক খেলবে আমাদের ক্লাবের হয়ে, অবশ্যই ভালো করবে। সৌম্য মাথা ঝাঁকিয়ে বলল, অবশ্যই, ইনশাল্লাহ দোয়া করবেন। রফিক সাহেব এগিয়ে এসে হ্যান্ডশেক করলেন। জয়ী হয়ে সৌম্য বাড়ি ফিরে এলো। তৃষাকে খবরটা জানালে তৃষা মুখটা চুপসে এলো। সৌম্য হেসে দিল, বাহ, বেশ জব্দ হয়েছে মেয়েটা। সৌম্য পরদিনের জন্য প্রস্তুতি নিতে লাগলো। কাল তো বড় বড় খেলোয়াড়দের সাথে খেলতে হবে, আরো চর্চা করতে হবে। সৌম্য সে রাতে কিছু খেলো না, সারা রাত চর্চা করতে থাকলো। ফাঁকে একবার তৃষা এসে খেতে নিতে যাচ্ছিল। জোর করে সৌম্য যায়নি। সৌম্য বুঝতে পারে না মেয়েটার কোনটা আসল, তার প্রতি দেখানো মায়া নাকি তার সাথে করা তিরস্কার। চর্চা শেষে সৌম্য ঘুমিয়ে পড়ে। পরের দিন তাদের নতুন জেলায় নেওয়া হয়। খেলা শুরু হয়। আজকের খেলা পুরো 90 মিনিট। খেলা শুরু হলো। প্রথম 45 মিনিটে দুদলই এক এক করে গোল দিল। 15 মিনিট বিরতি দেওয়া হলো। বিরতিতে সৌম্য বিশ্রাম নেওয়ার জন্য বসলো। পাশ থেকে তিথি খাবার এগিয়ে দিয়ে বলল, নে সৌম্য, খা, খেলে ভালো লাগবে, শক্তি পাবি। সৌম্য বাধ্য ছেলের মতো খেয়ে দিল। তিথি মেয়েটা তার প্রয়োজন অপ্রয়োজন সব বোঝে। এই মেয়েটার মতো এত যত্ন তাকে কখনো কেউ করে না। এর ফাঁকে কোচ ও রফিক সাহেব এলো। সৌম্যকে রফিক সাহেব বলল, সোম, জেতা চাই কিন্তু। সৌম্য মাথা নেড়ে বলল, জিতবো স্যার, ইনশাল্লাহ। সৌম্যর পানির তৃষ্ণা পেল। রকি তাকে সেই বোতলটা দিল যেটাতে গতকাল ঘুমের ট্যাবলেট মিশিয়েছে। পরের 45 মিনিটের খেলা শুরু হলো। দুদল আবারও সমান সমান খেললো। এর ফাঁকে হঠাৎ সৌম্য একটা গোল করলো, তারপর আরেকটা। হঠাৎ সৌম্য কেমন যেন হয়ে গেল। পরপর 3টা গোল করে ম্যাচ জিতে গেল। গোল করার পরপরই সৌম্যর শরীর অবশ হয়ে এলো। সে চারদিক ঘোলা দেখছে। দূর হতে ভেসে আসে হাজারো কণ্ঠের আওয়াজ, সৌম্য সৌম্য সৌম্য। ওফ, এ দিনটাই তো সে দেখতে চেয়েছিল। কিন্তু সব ঘোলা হচ্ছে কেন? তার এমন লাগছে কেন? শরীর ঝিমিয়ে আসে। সে কি তবে মারা যাচ্ছে? সৌম্য মাথা ঘুরে পড়ে যায়। সবাই দৌড়ে আসে। কোচ পানি পানি বলে চিৎকার করে। পানির ছিটা দেওয়ার সময় সৌম্যকে তিথি কাঁদতে থাকে। সৌম্যর জ্ঞান ফিরে।
সবাই জিজ্ঞেস করে কি হয়েছে তার হঠাৎ, কিন্তু সৌম্য কিছুই বলতে পারে না। আসলে রকি যে বোতলটা দিয়েছিল সৌম্য তার পানি খাওয়ার পর এমন হয়, কিন্তু কেউ তা জানে না। তবে সৌম্যর ভাগ্য ভালো, খেলা জেতার পর শেষ মুহূর্তে এসে ট্যাবলেটের কাজ করে। কিন্তু সৌম্য অনেকটাই দুর্বল এখন। সৌম্যকে বাসায় নেওয়া হয়। আগামী পরশু বিভাগ ভিত্তিক খেলা হবে, এটাই তার সুবর্ণ সুযোগ। তাকে জাতীয় দলে যেতে হলে এই কার্ডটা পেরোতে হবে। তৃষা রোমে উকি দিল, বলল, আপনি এখন কেমন আছেন? সৌম্য বলল, অনেকটাই ভালো, তবে চিন্তাই ভালো লাগছে না। পরশুদিন বিভাগ ভিত্তিক খেলা, জাতীয় দলের সুযোগ পাওয়ার একমাত্র চান্স, না পেলে আমি। সৌম্যর মুখ দেখে তৃষা কথা কেড়ে নিয়ে বলল, দেখবেন পারবেন, ভাববেন না। তৃষার এরকম কথা শুনে সৌম্য তাকিয়ে থাকে এক নজরে। সে অবাক হয়ে যায়, এই বিচ্ছার মেয়েটা কিনা তাকে বলছে সে জিতবে। বাহ, সৌম্যর সাহসটা অনেকটা বেড়ে গেল। সৌম্য ঘর থেকে বেরোলো খেলার জন্য। তৃষা বলল, এ কি, নামছেন কেন? নামবেন না, আপনার শরীর ভালো না, এখন প্র্যাকটিস থাক। সৌম্য বাধা দিয়ে বলল, না, আমায় খেলতে হবে। পরশু আমার জাতীয় দলে অংশগ্রহণ করার সুযোগটা কাজে লাগাতে হবে। এক শরীরকে পাত্তা দিলে চলবে না। আচ্ছা আসুন, আমি দিচ্ছি। তৃষা সৌম্যকে ধরে ধরে বাইরে নামালো। তারপর দুজনেই খেলতে লাগলো। তৃষা মাঝে মাঝে খুব যত্নের সহিত সৌম্যকে এটা ওঠার সাহায্য করলো। তৃষার এমন যত্ন দেখে সৌম্য তার প্রেমে পড়ে যায়। সৌম্য খেলা বন্ধ করে বসে পড়ে। তৃষাও হাঁপিয়ে যায়, সেও বসে পড়ে। সৌম্য বলে, তৃষা, একটা কথা বলি। তৃষা হাঁপাতে হাঁপাতে বলে, জিজ্ঞেস করার দরকার নেই, বলে ফেলুন সোজা কি বলবেন। সৌম্য ভাবলো ভনিতা না করে সরাসরি বলে দেবে। সৌম্য বলল, তৃষা, আমি আপনার প্রেমে পড়ে গেছি। আসলে গরিব বাবা মায়ের সন্তান, কেউ কখনো এভাবে আমার যত্ন করেনি। আপনার যত্ন আচরণ আমাকে মুগ্ধ করছে। আপনি কি আমায় ভালোবাসবেন? একটু আমার জীবনসঙ্গী হবেন? সৌম্যর মুখে এমন কথা শুনে তৃষা বসা থেকে দাঁড়িয়ে যায়। সৌম্য তার সাথে সাথে দাঁড়ায়। সৌম্য ভয় পাচ্ছে তৃষা কি উত্তর দেবে। তবে সৌম্যর ধারণা তৃষাও তাকে ভালোবাসে। কিন্তু সৌম্যকে ততটাই অবাক করে দিয়ে তৃষা বেশ কঠিন গলায় বলল, শুনুন, আমার বাবা আপনাকে বেশ পছন্দ করে, আর আপনিও মানুষ হিসেবে মোটামুটি ভালোই। আমি মানবিকতার দিক থেকে এবং নিজেও খেলতে চাই, সে কারণেই আপনার সাথে খেলে সময় কাটাই। এর মানে এই নয় যে আমি আপনার প্রেমে পড়েছি বা আপনাকে ভালোবাসি। আপনি ভাবলেন কি করে যে আপনার মতো একটা 2 টাকার ছেলেকে আমি ভালোবাসবো? আপনি কোন দিক থেকে আমার সমান? ভবিষ্যতে আর কোনো দিনও এইসব নাম মুখে কেন মনেও আনবেন না, তাহলে এই বাড়িতে আর 1 সেকেন্ডও আপনার ঠাঁই হবে না। কি ভাবছেন ফুটবল খেলেন বলে আমি আপনার প্রেমে পড়ব? আরে আপনি সামনে একটা ক্লাবে খেলেন, এমন তো নয় যে আপনি বিশ্ব সেরা ফুটবলার যে আপনার প্রেমে গোলে বুঁদ হয়ে যাব। নিজেকে কি মনে করেন? হ্যাঁ, সৌম্যকে একগাদা কথা শুনিয়ে অপমান তুচ্ছ করে তৃষা সেখান থেকে চলে যায়। সৌম্য কাঠ হয়ে দাঁড়িয়ে থাকে। সে ভেবেছিল তৃষা পাল্টে গেছে, কিন্তু আজ বুঝলো তৃষা পাল্টায়নি। তৃষার মতো অহংকারী মেয়েরা কখনো পাল্টায় না। কেন যেন সৌম্যর কষ্ট হচ্ছে না, শুধু একদলা ঘৃণা, রাগ, জেদ তাকে দুমড়ে মারছে। সে ভাবছে যে মেয়েটা তাকে সাধারণ একজন ফুটবলার বলে তিরস্কার করে চলে গেল বিশ্বসেরা ফুটবলার হয়ে, একদিন সৌম্য এই মেয়েটাকেই তাক লাগিয়ে দেবে। ফুটবলটা নিয়ে সৌম্য একের পর এক কিক অফ দিয়েই চলল। পরের দিন সৌম্য মাঠে নেমেছে। আজ খেলায় জিতলেই সে জাতীয় দলে যাবে। কিন্তু আজ মাঠে তৃষা আসেনি। না আসুক, তৃষাকে তার ও দরকার নেই। সে তাকে ভালোবাসে না, সে কেন তাকে অযথা ভালোবাসতে যাবে? খেলা শুরু হওয়ার আগে বিপক্ষ দলের অধিনায়ক সৌম্যর কাছে আসলো। তার সাথে একটা মেয়ে, খুব সম্ভবত ছেলেটার গার্লফ্রেন্ড। অধিনায়ক ছেলেটা তাকে বলল, হ্যালো, আমি আবির। সৌম্য হাত বাড়ালো হ্যান্ডশেক করার জন্য আর বলল, হাই, আমি সোম। কিন্তু আবির তার সাথে হ্যান্ডশেক না করে তুচ্ছ করে বলল, তোমাকে দেখতে এসেছি। তুমি সেই ছেলে যে নাকি খেলে সব কাঁপিয়ে দিয়েছে। তাই দেখতে এলাম, হ্যান্ডশেক করতে আসেনি। তোমার ব্যাকগ্রাউন্ড জানি আমি, খেত একটা। এই ম্যাচে তুমি হারবে। এতদিন যাদের সাথে খেলেছো, আমার সাথে তো খেলোনি, খেললে বুঝবে। এই বলে ছেলেটা হাসতে লাগলো। পাশ থেকে আবিরের সাথে থাকা মেয়েটা বলে উঠল, ডার্লিং, তুমি বা কেন এইসব খেদমার্কা ছেলেদের সাথে কথা বলতে আসো? এরা তো আমাদের লেভেলেরও যায় না। চিল ডিয়ার, এসো যাই। এই বলে মেয়েটা আবিরকে নিয়ে চলে যেতে উদ্যত হলো।
এমন সময় সৌম্য ডেকে বলে, এক্সকিউজ মি ম্যাম, এবং আপনি শুনুন। আবিরও তার গার্লফ্রেন্ড সৌম্যর ডাক শুনে পেছনে ফেরে। সৌম্য তাদের দিকে তাকিয়ে মুচকি হেসে বলে, আপনাদের চোখে আমি খ্যাত হতে পারি, তবে আমি আপনাদের চেয়ে শিক্ষা এবং আচরণে দ্বিগুণ ভালো, এতটুকু গ্যারান্টি দিতে পারি। আর হ্যাঁ, এই ম্যাচটা আমি জিতবো, চ্যালেঞ্জ দেখে যান। মেয়েটা এবং আবির হেসে উড়িয়ে দিল যেন তারা কিছুই শুনতে পায়নি। খেলা শুরু হলো। প্রথম ৪৫ মিনিটের রাউন্ডে কেউই গোল দিতে পারল না। ১৫ মিনিট বিরতি দিল। এরপর দ্বিতীয় রাউন্ড শুরু হলো। ঠিক ২০ মিনিটের মাথায় সৌম্য একটা গোল করলো। সবাই চেঁচিয়ে উঠল। এদিকে বিপক্ষ দলের গোল 0। রকি এবং আবির দুজনে কিছু একটা কানে কানে বলছে। তার সৌম্য খেয়াল করেছে। সৌম্য বুঝতে পেরেছে রকি হয়তো তাকে হিংসে করে বলে বিপক্ষ দলের আবিরের সাথে হাত মিলিয়েছে। নিশ্চয়ই একটা গন্ডগোল পাকাতে চাইবে। সৌম্য সতর্ক থাকবে। সৌম্য যখন কিক অফ করতে যাবে ঠিক তখনই রকি সৌম্যের সামনে থাকা বলটা কেড়ে নিয়ে উল্টো দিকে কিক করে। এই সুযোগে আবির সৌম্যকে লাথি দিয়ে ফেলে দেয়। সৌম্য পড়ে যায়, কিন্তু তাতে কোনো লাভ হলো না। সৌম্য তেমন ব্যথা না পেলেও কিছুটা ব্যথা পায়। সৌম্য পাত্তা দেয় না, সে খেলতে থাকে। খেলা শেষ হওয়ার কয়েক মিনিট আগে সৌম্যর দলের রিমন আরেকটা গোল দেয়। ব্যাস, জিতে যায় সৌম্যর দলটি। সবাই উচ্ছ্বাসে ফেটে পড়ে। কোচ, শফিক সাহেব, তিথি, সুমন সবাই সৌম্য সৌম্য বলে মাঠের দিকে আসতে থাকে। সৌম্য তখন একটা জিনিস চোখের সামনে ভাসছে, সে জাতীয় দলে অংশগ্রহণ করবে। কোচ এগিয়ে এসে বললেন, অভিনন্দন সোম, এবার তুমি জাতীয় দলে অংশগ্রহণ করবে, এরপর বিশ্বকাপ খেলার সুযোগ পাবে। বাহ, তোমাকে আর কেউ আটকাতে পারবে না। পাশ থেকে শফিক সাহেব বলে উঠল, আমি জানতাম ও পারবে। সৌম্য উত্তেজিত হয়ে মাঠে বসে পড়ে, কাঁদতে থাকে অঝরে। যারা তাকে অভিবাদন জানাতে এসেছিল সবাই অবাক চোখে তাকায় ছেলেটা কেন এভাবে কাঁদে। কিন্তু সৌম্য যে কেন কাঁদে তা তো সে নিজেই জানে। সে যে কতটা অবহেলা, কষ্ট সংগ্রাম করে এই পর্যায়ে এসেছে তা তো শুধু সেই জানে। এর কিছুদিন পর তাকে জাতীয় দলে নেওয়া হয়। সৌম্য এখন জাতীয় দলের ফুটবলার। তাকে বিভিন্ন জায়গা থেকে ডাকা হয়। টাকা পয়সা, সুনাম সবই কামিয়েছে সৌম্য অল্প কদিনে। তবে সে এখনো বিশ্বকাপে অংশগ্রহণ নিতে পারেনি, যেটা তার আসল স্বপ্ন। সেটার জন্য সে অপেক্ষা করছে। সৌম্যর মা রান্নাঘরে মাছ করছিল। হঠাৎ চারুর ডাক পড়ল, মা, ও মা। সৌম্যর মা বিরক্ত হয়ে চেঁচিয়ে বলে উঠল, কিরে, এত চেঁচাচ্ছিস কেন? হ্যাঁ, এদিকে এসো, দেখো কি কাণ্ড হয়েছে। সৌম্যর মা ভেতর ঘরে দৌড়ে আসে, তারপর বলে, কি বল? মা, ভাইয়াকে টিভিতে দেখাচ্ছে, ভাইয়া খুব বড় ফুটবলার হয়ে গেছে। সৌম্যর মা তুচ্ছ করে বলল, তোর মাথা গেছে? তোর ভাইয়ের কোনো যোগ্যতা আছে টিভিতে যাওয়ার? যা বসে পড়, ওসব ছাইপাস না বলে। চারু বিরক্ত হয়ে বলে, আচ্ছা তুমিই দেখো, ওই যে। যেই চারু টিভিতে সৌম্যকে দেখাতে যাবে অমনি কারেন্ট চলে গেল। সৌম্যর মা চারুর মাথায় চাটি মেরে বলল, তোর পুরো মাথা গেছে, যা পড়তে বস। এ বলে সৌম্যর মা আবার মাছ করতে বসে পড়লেন। চারু মাথা চুলকাতে লাগলো। ভাবলো আবার দেখালে দেখাবে মাকে, একেবারে ডেকে নিয়ে বসিয়ে দেখাবে। বিশ্বাস না করে যাবে কই। এরপর সৌম্য বিভিন্ন জায়গায় খেলে। একটা সময় সে বিশ্বকাপে সুযোগ পায়, বাংলাদেশের হয়ে খেলে এবং সৌভাগ্যবশত সে বাংলাদেশকে জিতিয়ে দেয়। সেদিন চারদিকে কেবল সবাই সৌম্য সৌম্য করছে। সবাই দৌড়ে আসে তার সাথে ছবি তোলার জন্য। কেউ তার একটা অটোগ্রাফের জন্য হুমড়ি পড়ছে। সৌম্য উৎফুল্ল চোখে তাকিয়ে থাকে। এই দিনটাই সে কল্পনা করেছিল, এই দিনটাই তো সে চেয়েছিল। বিশ্বকাপ হাতে করে সে বাড়ি ফেরে। রফিক সাহেব দৌড়ে এসে সৌম্যকে জড়িয়ে ধরে খুশিতে, তারপর বাহবা দিয়ে বলে, ওয়েল ডান সোম, তুমি লক্ষ্যে পৌঁছেছো, আর পিছন ফিরে তাকাতে হবে না। সৌম্য খুশি হয়ে বলে, সব আপনার আর কোচের সাহায্য ও অনুপ্রেরণার ফল। আপনার আমায় এত সাপোর্ট না দিলে আমি হয়তো কিছু করার সাহস পেতাম না, আর এত দূরও আসতাম না। আর আমার বন্ধু তিথি এবং সুমনও আমাকে অনেক সাহায্য করছে, ভরসা জুগিয়েছে। এমন সময় তৃষা সামনে আসে এবং উত্তেজিত হয়ে বলে, অভিনন্দন সৌম্য, আমি বলেছিলাম না তুমি পারবে, দেখেছো? হ্যাঁ, আমিও বলেছিলাম পারবো। রফিক সাহেব বলল, তোমরা কথা বলো, আমি ভেতর থেকে মিষ্টি নিয়ে আসি। আগেই এনে রেখেছিলাম, আর সারা পড়া আমি মিষ্টি দেবো। এই বলে রফিক সাহেব চলে যায়। সৌম্য সেদিক তাকায় আর ভাবে এই লোকটা কতটা সরল, তাকে কত ভালোবাসে, মানুষের খুশির জন্য নিজেকে কেমন বিলিয়ে দেয়, অথচ তার ঘরেই অমন একটা অহংকারী মেয়ে হয়েছে।
সৌম্য তৃষাকে এড়িয়ে চলে যেতে চায়। তখন তৃষা তার হাতটা ধরে বলে, সৌম্য, আমাকে তোমার সাথে নেবে না? সৌম্য অবাক হয়ে বলে। কই? তৃষা লজ্জা লজ্জা মুখ করে বলে, যেখানে তুমি যাও। মানে? সৌম্য, আমিও তোমাকে ভালোবাসি। সৌম্য এতক্ষণে বুঝতে পারল। সে তৃষার কাছ থেকে নিজের হাতটা ছাড়িয়ে নিল। তারপর মুচকি হেসে বলল, তৃষা, আজ যে তুমি ভালোবাসি বলছো সেটা আমাকে নয়, তুমি মূলত এখন আমার জনপ্রিয়তাকে ভালোবাসো। আমি এখন বড় ফুটবলার, বিশ্বসেরা ফুটবলার। এই যে ট্রফি, তুমি মূলত এই জিনিসগুলোকে ভালোবাসো। তুমি আমার খ্যাতি, আমার টাকা পয়সা, এসবকে ভালোবাসো, আমাকে নয়। হ্যাঁ, এটা সত্যি, তোমার বাবা আমাকে অনেক সাহায্য করছে। ওনার মতো মানুষ হয় না, ওনার অবদান আমি ভুলতে পারবো না কখনোই। আর তুমিও আমাকে সাহায্য করছো। কিভাবে জানো? তিরস্কার করে। তুমি যদি আমায় তিরস্কার না করতে, আমি মনে মনে জেদ ঘৃণা আনতাম না এবং কিছুই করতে পারতাম না। তোমাকে ধন্যবাদ। তবে সাথে একটা সত্যি, তোমার মতো অহংকারী আর সুবিধাবাদী একটা মেয়েকে আমি কখনোই ভালোবাসতে পারবো না। সৌম্যর এমন কথা শুনে তৃষা কিছু বলার ভাষা পায় না। সে চোখে কান্না এনে ভেতর ঘরে দৌড় মারে। সৌম্য সেদিকে চেয়ে দীর্ঘশ্বাস ফেলে। মেয়েটা হয়তো এখন বালিশে মাথা গুজে কাঁদবে। কাঁদুক গিয়ে, তাতে সৌম্যর কি? অমন একটা স্বার্থপর মেয়ের এই শিক্ষা হওয়ারই দরকার ছিল। সৌম্য বেশ আনন্দ পাচ্ছে তৃষাকে আজ যোগ্য জবাব দিতে পেরে। সৌম্য খেয়াল করলো রফিক সাহেব একটা থালাতে মিষ্টি আনছে। সৌম্যর মুখে একটা মিষ্টি পুড়ে বলল, খাও। সৌম্য মিষ্টিটা খেলো। রফিক সাহেবকেও খাইয়ে দিল। তারপর বলল, চাচা, আপনি আমার অনেক উপকার করছেন, যার ঋণ আমি শোধ করতে পারবো না। কিন্তু চাচা, আমার বিদায় দিন, আমাকে এবার যেতে হবে। রফিক সাহেব সৌম্যর কথা শুনে মনমরা হয়ে যান এবং বলেন, কি বলো, কোথায় যাবে? তুমি আমার এখানেই থেকো, কোনো সমস্যা নেই তো? তোমাকে ছেড়ে আমি কি করে থাকবো বাবা? এই কয়দিনে যে তোমার উপর আমার বেশ মায়া পড়ে গেছে। সৌম্য রফিক চাচার হাতটা ধরে বলল, আমার চাচা, কিন্তু চাচা, আমার যে কটা কাজ বাকি আছে সেগুলো সারতে হবে। আমি আসি এখন। আর হ্যাঁ, আপনার সাথে রোজ দেখা করব, রোজ আমি আসবো এখানে, আপনাকে আমি কখনোই ভুলবো না। রফিক সাহেব আর বাধা দিলেন না সৌম্যকে। তিনি বুঝতে পারছেন সৌম্য নিশ্চয়ই কোনো বড় কাজে যাবে। সৌম্য রফিক চাচাকে সালাম দিয়ে বিদায় নিল। মার্কেটে গিয়ে একটা লিস্ট দেখে বেশ অনেক শপিং করলো। কোচ এবং সুমনের সাথে দেখা করে আসলো। তাদের জড়িয়ে ধরে ধন্যবাদ জানালো এবং কোচ ও সুমনকে কিছু উপহার দিল। তারপর সৌম্য তার বাড়িতে গেল। সৌম্যকে এখন চেনাই যায় না। দামি পোশাক, গাড়ি। সৌম্যকে এমন অবস্থায় দেখে তার মা বলে ওঠে, এ কি তুই? তোর এই অবস্থা কেন? কিরে, ডাকাতি করে এসেছিস নাকি? ও মা, তোর গাড়িও আছে, কি করে পেলি? চুরি করেছিস? ভেতর থেকে চারু আর সৌম্যর বাবা দৌড়ে আসে। সৌম্যর বাবা সৌম্যকে দেখে কেঁদে ফেলে। খুশিতে জড়িয়ে ধরে বলে, বাবা, তুই এসেছিস। আমি জানতাম তুই রাগ করে থাকতে পারবি না, তুই তোর বাবার কাছে ঠিক আসবি। চারু ও সৌম্যকে জড়িয়ে ধরে। সৌম্য তাদের জড়িয়ে ধরে। সৌম্যর মা চুপচাপ দর্শকের মতো মলিন চোখে দূরে দাঁড়িয়ে তাদের দেখতে থাকে। হঠাৎ সৌম্যর বাবা সৌম্যকে ছেড়ে দিয়ে বলে, এ কি বাবা, তুই এইসব কই পেলি? এত দামি পোশাক, গাড়ি? চারু বলে ওঠে, হ্যাঁ ভাইয়া, সেদিন তোকে টিভিতে দেখেছিলাম। মানে কি এসবে? সৌম্য এবার তার মায়ের কাছে যায়, বলে, মা, তুমি বলেছিলে একদিন আমি নাকি জীবনে কিছুই করতে পারবো না। এ দেখো, আজ আমি আমার দামি পোশাক, গাড়ি, কোটি কোটি টাকাও হয়েছে আমার। মানুষ এখন আমার সাথে যেচে পরে ছবি তুলতে আসে। একটা বার তোমার ছেলেকে দেখার জন্য লাইন লাগিয়ে রাখি। তুমি জানো কেন? কারণ তোমার ছেলে আজ বিশ্বসেরা ফুটবলার। মা, সবই তোমার জন্য। যদি তুমি আমাকে বাড়ি থেকে বের না করতে, দিনরাত আমায় অপমান না করতে, তবে আমি একা একা কিছু করার সাহস পেতাম না, আর এত দূর আসতামও না। তবে যাই হোক, তুমি আমার মা, আমি সব ভুলে গেছি। আমার যা সব তোমারই, তোমাদেরই। এই বলে সৌম্য মাকে সালাম করে। সৌম্যর মা কেটে দিয়ে সৌম্যকে বুকে জড়ায়। সৌম্যকে জড়িয়ে ঘরে নেয়, নিজ হাতে খাইয়ে দেয়। সৌম্যর চোখ দিয়ে পানি পড়ে। চারু আর তার বাবাও কাঁদে। এ যেন মিলনের মহা আনন্দ। খাওয়া শেষে সৌম্য সবাইকে বলে, এই ব্যাগটায় তোমাদের সবার জন্য অনেক জামা কাপড় আছে, যা পছন্দ নিয়ে নাও। আমি আসছি, একটা অসম্পূর্ণ কাজ এখনো বাকি আছে, সেটা সমাপ্ত করতে হবে। এই বলে সৌম্য চলে যায়। তিথির বাড়ির সামনে গিয়ে তিথিকে ফোন দেয়। সৌম্যর হাতে একগুচ্ছ গোলাপ। তিথি সৌম্যর ফোন পেয়ে নিচে নামে। তারপর আনন্দে চেঁচিয়ে বলে, সৌম্য, তুই? টিভিতে খবর দেখছি আমি।
বিশ্ব সেরা ফুটবলার তুই। আমার যে কি আনন্দ হচ্ছে বোঝাতে পারবো না। সৌম্য সেসব কথা আমলে না নিয়ে তিথিকে অবাক করে দিয়ে তিথির সামনে হাঁটু গেড়ে বসে যায়। তারপর গোলাপটা এগিয়ে দিয়ে বলে, তিথি, তুমি কি বিয়ে করে আমার রানী হবি? তোকে রাজরানী করে রাখবো। তিথি অবাক হয়ে বলে। মানে কেন? সৌম্য ভনিতা না করে বলে, তিথি, আমার দুর্দিনে যে মানুষগুলো আমাকে সাহায্য করছে তাদের মধ্যে তুই ছিলি। আমি যেদিন ভোকা খেয়েছিলাম সেদিন তুই বুঝেছিলি আমি কতটা ক্ষুধার্ত। না খেয়ে আমায় খাওয়াইছিস, নিজের টিস হয়েছিস, তবু আমার উৎসাহ দিয়ে গেছিস। প্রতিটা কদমে আমাকে সাহায্য করছিস। এই যে আমি এতদূর এলাম, তোর অনেক অবদান রয়েছে রে। আমি আজ বড় হয়েছি বলে তোকে কি করে ভুলে যাবো বল? আমি চাইলে অনেক সুন্দরী বড়লোক মেয়েকে বিয়ে করতে পারবো, কিন্তু যে আমায় এত ভালোবাসে, এত সাপোর্ট করে এসেছে, তাকে তো আর পারবো না। তিথি কেঁদে ফেলে। সৌম্যকে লাফ দিয়ে জড়িয়ে ধরে বলে, হ্যাঁ রে, তোকে আমি অনেক ভালোবাসতাম সেই শুরুর দিন থেকে, কিন্তু বলার সাহস পেতাম না। আমি কখনো ভাবিনি আমার জীবনে এই দিনটা আসবে। আজ আমি অনেক খুশি, অনেক লাকি। তিথি সৌম্যকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে। সৌম্য তিথিকে শক্ত করে জড়িয়ে ধরে রাখে। দুটি পাখি যেন ডানা ঝাপটে এক হয়ে গিয়েছে। দূরে কে যেন বাঁশি বাজাচ্ছে। বাঁশির সে সুরে বলছে, মিলন হবে কতদিনে আমার মনের মানুষের সনে। সৌম্য আরো শক্ত করে তিথিকে জড়িয়ে ধরে। এই মানুষটা না থাকলে তার স্বপ্ন পূরণ হতো না, যে বিশ্বসেরা ফুটবলার হতো না যে সে। তিথিকে কি করে ভুলে যাবে? সৌম্য তিথির কপালে চুমু দিয়ে পরম মমতায় আবার বুকে জড়ায়। তিথি আদুরে বাচ্চার মতো শব্দ করে সৌম্যর প্রশস্ত বুকে নিজের মাথা গুজে বলে, ভালোবাসি। সৌম্য হেসে বলে, ভীষণ ভালোবাসি আমার পাগলি।